বাসর ঘরে পুষ্প সজ্জিত খাটে বসে অনবরত অশ্রু বিসর্জন দিচ্ছে প্রিয়তা। পরনে লাল বেনারসি শাড়ি, গা ভর্তি গহনা, বিধ্বস্ত মন, ক্লান্ত শরীর। বারান্দায় দাঁড়িয়ে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে প্রিয়তার বর আয়মান মির্জা। মাঝে মাঝে প্রিয়তাকে দেখছে আর বিচ্ছিরিভাবে হেসে উঠছে। হঠাৎ বেশ উচ্চস্বরে হেসে উঠল আয়মান। কান্না থামিয়ে তপ্তা খেয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল প্রিয়তা। আয়মান সিগারেটের বাকি অংশ অত্যন্ত যত্নে শেষ করে এগিয়ে আসলো প্রিয়তার দিকে। ঘর কাঁপিয়ে হেসেই প্রিয়তার পাশে বসল। লম্বা দেহি, গায়ের রং কৃষ্ণবর্ণ, চোখের জোড়া রক্তিম। কালো বর্ণের মানুষের লাল চোখ দেখতে হিংসের চেয়ে কম নয়। আয়মান প্রিয়তার চিবুকে আলতো ছুঁয়ে বলল, ইস, ফর্সা মুখ কেঁদে কেঁদে একেবারে লাল হয়ে গেছে। কান্না না করে নিয়তিকে মেনে নাও। তুমি আমার জন্যই সৃষ্টি হয়েছ। আয়মানের স্পর্শে গা ঘিনঘিনিয়ে উঠল প্রিয়তার। যে বিয়েটা মন থেকে গ্রহণ করেনি, সেই মানুষটাকে স্বামী হিসেবে মন থেকে গ্রহণ করেনি, তার স্পর্শে বিরক্ততা প্রকাশ করছে প্রিয়তার শরীর মন। দুহাতে বিছানার চাদর খামচে ধরে বিছাতে থাকলো প্রিয়তা। একদম কাছে আসার চেষ্টা করবে না। কোনো মেয়েকে জোর করে বিয়ে করে তার উপর জোর জবরদস্তি করাকে পুরুষত্ব বলে না। পৈশাচিক হাসি হেসে আয়মান প্রিয়তার আরও কাছে এগিয়ে গেল। এত সুন্দরী বউয়ের উপর পুরুষত্ব না খাটালে আমাকে সমাজ কাপুরুষের উপাধি দিবে, সেটা তো আয়মান মির্জা কিছুতেই হতে দিবে না। তোমার স্বামীর পুরুষত্বে আঙুল উঠুক, সেটা তুমি নিশ্চয়ই চাও না? আমি কতবার বলবো আপনাকে, আমি স্বামী হিসেবে মানি না আপনাকে মন থেকে। আবারও জঘন্যভাবে হেসে আয়মান নিজেই আষ্টে পৃষ্ঠে প্রিয়তাকে জড়িয়ে ধরল। তুমি মানলে কি আর না মানলেও কি, তুমি আমাতে আবদ্ধ, আমাতেই সীমাবদ্ধ। এর বাইরে কোনো গতি নেই। আমায় ক্লিয়ার? আয়মান ঠান্ডা কণ্ঠে হুমকি দিল। প্রিয়তা জঘন্য মানুষটার স্পর্শ থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু বলিষ্ঠ দেহের অধিকারী আয়মানের কাছে পেরে ওঠেনি। আয়মান কানের কাছে ফিসফিসিয়ে বলল, কি দরকার ছিল এত সুন্দরী হয়ে জন্ম নিয়ে অন্য কারো প্রাণ নাশকারী হওয়ার? এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আফিমের নেশার চেয়েও কড়া নেশা হচ্ছে তোমার নেশা। আফিমের নেশা থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু এই নেশা থেকে কোনো মুক্তি নাই। মুক্তি পেতে চাই না। তোমার সব সৌন্দর্যই আয়মান মির্জা নামে উৎসর্গ করো, প্রিয়। প্রিয়তার উত্তরে অপেক্ষা না করে আয়মান ডুবে নেশার সাগরে। এক পক্ষের কাছে তৃপ্ততা হলো, অন্য পক্ষের কাছে বিরক্ততায় দম বন্ধ হওয়ার উপক্রম। আয়মান মির্জা বিপুল ভোটে জয়কৃত একজন ক্ষমতাবান এমপি। খুব একরোখা জেদি প্রকৃতির মানুষ। অসম্ভবকে সম্ভব করাই তার নেশা। তার ভর্ত দৃষ্টিতে শত্রু পক্ষকে দমিয়ে রাখতে পারদর্শী। ভুবন কাঁপানো হুমকিতে যে কেউ মরার দ্বারপ্রান্তে পৌঁছে যায়। 3 দিন আগের ঘটনা। ভার্সিটির ছুটিতে কক্সবাজার ঘুরতে গিয়েছিল প্রিয়তা। হইচই আর আনন্দ মিছিলের মধ্য দিয়ে কাটছে তার কক্সবাজার ভ্রমণ। বান্ধবীদের সাথে সমুদ্র বিলাসে ব্যস্ত প্রিয়তার মোবাইলটা হঠাৎ পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও নিজের মোবাইলটা মিলল না। খুঁজতে খুঁজতে একটু দূরে দেখলো একটা মোবাইল পড়ে আছে, কিন্তু মোবাইলটা তার না, অন্য কারোর। হাতে নিয়ে অন করতে স্ক্রিনে ভেসে উঠল কৃষ্ণবর্ণের সুঠাম দেহের অধিকারী আয়মানের ছবি। আশেপাশে খুঁজতে লাগলো আয়মানকে। হাঁটতে হাঁটতে লক্ষ্য করলো বিচের একটু দূরে কারোর সাথে দাঁড়িয়ে কথা বলা মানুষটার সাথে হুবহু মিলে যাচ্ছে। মোবাইল হারিয়ে গেছে, তাতে কোনো হেলদোল নেই। চেহারায় কেমন নেতা নেতা ভাব হবে হবে হয়তো। এদের তো আবার টাকার অভাব নেই। ওই জন্যই হারিয়ে যাওয়া মোবাইলের জন্য কোনো আফসোসও নেই। এদিকে আমি সাধারণ জনগণ হয়ে মোবাইলের জন্য পাগল হয়ে যাচ্ছি। আমাদের তো আর এদের মতো কালো টাকা নেই। বিড়বিড় করতে করতে এগোচ্ছে প্রিয়তা। আয়মান কালো প্যান্টের সাথে কালো শার্ট, বক্ষদেশের বোতাম খোলা, চোখে কালো চশমা, চুলগুলো এলোমেলো হয়ে আছে। প্রিয়তার সামনে গিয়ে দাঁড়ালো। ছোটবেলা থেকেই তার নেতাদের প্রতি অ্যালার্জি আছে, কিন্তু সে এখন একজন এমপির সামনে দাঁড়িয়ে আছে সেটা জানলে হয়তো কখনোই আসতো না। মোবাইলটা দরকার হলে সাগরে ফেলে দিত, বড় কোনো মাছ সেটা নিয়ে যেত। কেউ যখন প্রশ্ন করত সাগরের নিচে কি আছে, সে তখন নির্দ্বিধায় বলতো এমপি সাহেবের মোবাইল আছে। প্রিয়তাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আয়মান পাশে থাকা লোকটাকে ইশারা করতে লোকটা চলে গেল। প্রিয়তা একদম কাছাকাছি এসে দাঁড়ালো।
প্রিয়তার হুঁশ আসতেই সে ইতস্তত বোধ করে মোবাইলটা আইমানের দিকে বাড়ি দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল। মোবাইলটা কি আপনার? আইমানের সেদিকে খেয়াল নেই। সে দেখতে ব্যস্ত সামনে থাকা মায়াবিনীকে। ভয়ে নাকি লজ্জায় ফর্সা মুখ লাল হয়ে আছে। এই মুখ থেকে চোখ ফেরানো দায়। কিন্তু কেন এমন হলো? দীর্ঘ ৩০ বছর বন্দি রাখা হৃদয় কি এত সহজে হরণ হয়ে যায়? আকাশ বাতাস প্রতিধ্বনি করে আত্মসত্ত্বা বলছে, যাই যাই, অবশ্যই যাই। সামনে থাকা সুন্দরী মেয়েটি তার হৃদয় হরণী। যেভাবে হোক তাকে আমাতে আবদ্ধ করতে হবে। প্রিয়তা ভুরু কুঁচকাল। আশ্চর্য, এ লোকটা কি কথা বলতে পারে না? এভাবে তাকিয়ে আছে কেন? তাকিয়ে থাকার রোগ আছে নাকি? আমি তো আরো নেতা ফেতা ভেবে বসে আছি। এ- এই যে শুনছেন, কথা কেন বলছেন না? মনোহরণীর কণ্ঠে ধ্যান ভাঙল আইমানের। হাতে থাকা সিগারেট ফু দিয়ে আকাশে ধোঁয়া উড়িয়ে বলল। হুম, আমার। কোথায় পেলে? প্রিয়তা হাত দিয়ে ইশারা করে বলল। ওই যে ওইখানে, ধরুন আপনার মোবাইল। মোবাইল নেওয়ার জন্য হাত বাড়িয়ে কিছুটা ঝুঁকে প্রিয়তার চোখে মুখে সিগারেটের ধোঁয়া ঢুকিয়ে দিল। প্রিয়তা কেসে উঠল। মুহূর্তে চোখ মুখ লাল আভা ফুটে উঠেছে। চোখে পানি টইটুম্বুর। সদ্য জন্ম নেয়া মাসুম বাচ্চার মতো লাগছে তাকে। অবাক দৃষ্টিতে আইমানের দিকে তাকিয়ে ভুল কুচকে বলল। আশ্চর্য লোক তো আপনি। ভালোর জন্যই মোবাইল দিতে এলাম, আর আপনি সিগারেটের ধোঁয়া আমার চোখে মুখে ঢুকিয়ে দিলেন। এই জন্যেই মানুষের ভালো করতে নেই। আইমান মুচকি হেসে ছোঁ মেরে মোবাইলটা নিয়ে চলে গেল। প্রিয়তা সেসব ঘটনা ভুলে বান্ধবীদের সাথে ছুটি কাটিয়ে বাসায় ফিরল। ক্লান্ত শরীর নিয়ে ড্রয়িং রুমে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল প্রিয়তা। আরে আমি স্বপ্ন দেখতেছি না তো? এই বেটা এইখানে কি করে? এই খচ্চর বেটা কেন আসলো বাড়িতে? তাও আবার সাথে ৮-১০ জন ছেলে। দেখে তো মনে হচ্ছে এই খচ্চরের চামচা এরা। আইমানের ভয়ঙ্কর দৃষ্টিতে চোখ পড়তেই ভয়ে হাত পা কেঁপে উঠল প্রিয়তার। ভয়ে ভয়ে বাবার মুখের দিকে তাকালো। বাবার চোখে মুখে চিন্তার ছাপ দেখে গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। আমি কি কোনো অন্যায় করেছি? কই, না তো। এমন কিছু তো করিনি। তাহলে এই ব্যাটা কেন আসলো? বাসার ঠিকানাই বা পেলো কোথায়? হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে প্রিয়তার মনে। ছুটে গেল মায়ের কাছে। প্রিয়তার মা রান্নাঘরে দাঁড়িয়ে কান্না করছে। মায়ের এমন অবস্থা দেখে আরেক দফা অবাক হলো প্রিয়তা। প্রিয়তাকে দেখে জড়িয়ে ধরে হামা করে কেঁদে ফেলো প্রিয়তার মা। প্রিয় মা, আমাদের এত বড় সর্বনাশ কেন হলো? প্রিয়তা অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করল। কি হয়েছে আম্মু? এরা এখানে কি করছে? আর কিসের সর্বনাশ হয়েছে? প্রিয়তার মস্তিষ্ক অজানা বিপদের সংকেত দিচ্ছে। শরীর কনকনে শীতে কাঁপানোর মতো কাঁপছে। প্রিয়তার মা কোনো মতে কান্না থামিয়ে বলল। তোর বাবার পাশে কালো একটা ছেলে দেখেছিলি যে, ও একজন এমপি। তোকে নাকি কক্সবাজার দেখেই পছন্দ হয়েছে। কালকে সকালবেলা তোর বাবার কাছে বিয়ের প্রস্তাব দেয়। তোর বাবা ছেলেটা রাজনীতি করে শুনেই রাগের মাথায় অনেক কথাই বলে ফেলেছে। কিন্তু ছেলেটা নাছোড়বান্দা। তোর বাবাকে হুমকি দিয়ে গেল, যেভাবে হোক তোকে বিয়ে করবে। আর তাই তো সন্ধ্যার সময় তোর ভাইকে। আর বলতে পারলেন না। আবারও হু হু করে কেঁদে উঠল। প্রিয়তার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তার ভাইয়ের কি হলো? আম্মু, ভাইকে কি করেছে ওরা? বলো না আম্মু। প্রিয়তা কান্নায় ভেঙে পড়ল। পিয়াসকে কাল সন্ধ্যা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সব জায়গায় খোঁজ করলাম, কিন্তু কোনো খবর মিলল না। তোর বাবা থানায় যাওয়ার সিদ্ধান্ত নিল। তাই ওই ছেলেটা কল করে তোর বাবাকে বলল, তোকে যদি তার সাথে বিয়ে না দেয় তাহলে তোর ভাইকে ছাড়বে না। তুই আজকে আসবি শুনে সকাল থেকে বাসায় বসে আছে। গেলে নাকি একবারে তোকে নিয়ে যাবে। এখন কি করব বল? ছেলেটার জীবন বাঁচাতে মেয়েটার জীবন বলি দিব? প্রিয়তার বুক কেঁপে উঠল। উত্তেজিত কণ্ঠে বলল। অসম্ভব। আমি এমন ছেলেকে বিয়ে করতে পারবো না। আমরা অন্য উপায়ে ভাইকে বাঁচাবো। প্রিয়তা আর দেরি করল না। দৌড়ে ড্রয়িং রুমে যাওয়ার জন্য পা বাড়ালো। প্রিয়তার মা খপ করে হাত ধরে ফেলো। এখন যাস না প্রিয়। এখন তুই ওখানে গেলে বিপদ আরও বাড়বেই। আমরা ওদের সাথে পারবো না। তুই বরং ঘরে যা। অনেক দূর থেকে এসেছিস, ফ্রেশ হয়ে আয়। প্রিয়তার পা যেন চলছেই না। সব শক্তি হাওয়া হয়ে গেল। পুরো শরীর কাঁপছে। শারীরিক মানসিকভাবে বিপর্যস্ত।
কোনো মতে নিজেকে টেনে নিয়ে যাচ্ছে নিজের ঘরের দিকে। হঠাৎ ড্রয়িং রুম থেকে পিয়তার ডাক গেল। গুটি গুটি পায়ে ড্রয়িং রুমের এক কোণে দাঁড়ালো। আইমান ঘর কাঁপি হেসে উঠল। একটা ছেলেকে ইশারা করতেই কিছু শপিং ব্যাগ পিয়তার হাতে ধরিয়ে দিল। প্রিয়, লক্ষ্মী মেয়ের মতো তাড়াতাড়ি রেডি হয়ে এসো, 10 মিনিটের মধ্যে কাজী সাহেব চলে আসবে। আইমানের মুখে প্রিয় ডাক শুনে আকাশ ছোঁয়া রাগ হলো পিয়তার। প্রিয় শুধু তার পছন্দের মানুষদেরই ডাকার অনুমতি আছে। এই খচ্চরের বাচ্চা তাকে কেন প্রিয় বলে ডাকবে? একবার তার ক্লাসের একটা ছেলে তাকে প্রিয় ডেকেছিল। সেই ছেলেকে ইচ্ছে মতো ধুয়েছিল। এরপর আর কেউ সাহস করে প্রিয় বলেনি। সবাই প্রিয়তাই ডেকেছে। তবুও চুপ করে দাঁড়িয়ে আছে। রাগের চেয়ে দুঃখের পরিমাণটা বেশি। আইমান প্রিয়তাকে দাঁড়িয়ে থাকতে দেখে গর্জে উঠল। তোমাকে যা বলেছি তাড়াতাড়ি করো, না হলে কিন্তু ভালো হবে না বলে দিলাম। তোমার ভাই কিন্তু এখনো আমার কাছে, এটা নিশ্চয়ই মনে আছে। ভাইয়ের কথা মনে পড়তেই মনে বিষাদের সুর বেজে উঠল। অশ্রুতে ভেসে গেল মুখমণ্ডল। আইমান আবারও বলল। তাড়াতাড়ি রেডি হয়ে এসো, তোমার জন্যই মঙ্গল। প্রিয়তা চোখের জল মুছে চোখ বড় বড় করে বলল। আমার ভাইকে আগে এখানে হাজির করুন, তারপর আপনার সব কথা শুনবো আমি। আইমান মুচকি হেসে আয়েশি ভঙ্গিতে বলল। ও মাই ডিয়ার, সেটা তোমাকে বলতে হবে না। একমাত্র শালাবাবুকে ছাড়া বিয়ে হবে নাকি? শালাবাবু ঠিক সময় মতোই আসবে। আইমান মির্জার কথা নড়চড় হয় না। তোমাকে যা বলা হয়েছে তাই করো, না হলে বুঝতেই তো পারছো। প্রিয়তা কোনো কথা না বলে ঘরে চলে গেল। দম বন্ধ লাগছে, কেমন এলোমেলো হয়ে গেল সবটা। কি থেকে কি হয়ে গেল? মানুষটা শুধু গায়ের রং নয়, মনটাও কালো। ছি, এমন লোককে বিয়ে করা যায় নাকি? ছোটবেলা থেকেই চোখ ধাঁধানো সুন্দরী ছিল প্রিয়তা। সৌন্দর্যের কারণে স্কুল কলেজ কাঁপিয়েছে সে। হাজারো ভিড়ের মধ্যে তাকে সুন্দরী বলে আখ্যায়িত করবে যে কেউ। ক্লাস 5-6 হতেই ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো তাকে দেখার জন্য। কত ছেলের রাতের ঘুম হরণকারী ছিল তার হিসাব নেই। প্রিয়তার বাবা স্কুল টিচার আমিরুল ইসলাম প্রতিদিন মেয়েকে নিজেই স্কুল কলেজে নিতেন আনতেন। একটু বড় হতেই বাড়িতে বিয়ের প্রস্তাব আসা শুরু। কিন্তু আমিরুল ইসলাম মেয়েকে বিয়ে দিতে রাজি হননি। তিনি সবসময় চাইতেন মেয়ে পড়ালেখা করে মানুষের মতো মানুষ হোক, স্বাধীনভাবে বাঁচুক। কিন্তু সেটা মনে হয় কপালে লেখা ছিল না প্রিয়তার। প্রিয়তা হাউমাউ করে কেঁদে উঠল। প্রিয়তার পেছনে বাইকের তেল নষ্ট করার ছেলেগুলো সবসময় বলতো, বেশি অহংকার করিও না প্রিয়তা, কপালে কালা জামাই জুটবে। আজ কথাগুলো খুব বাজেভাবে সত্যি হলো। ইচ্ছে করছে তার সবগুলোকে পিটিয়ে হাত পা ভেঙে দিতে। এমন অভিশাপ না দিলেও পারত তাকে পদের হাড্ডিগুলো। ওদের অভিশাপের শেষে কিনা তার বিয়ে হতে যাচ্ছে এক অসভ্য কুৎসিত নষ্ট মনের একজন মানুষের সাথে। আহারে, ছেলেগুলো কত সুন্দর ছিল। বাবার ভয়ে প্রেমের পও উচ্চারণ করতে পারেনি কোনোদিন। এখন আফসোস হচ্ছে, তখন যদি প্রেমটা করতো তাহলে প্রেমিকটা এখন নিশ্চয়ই বাঁচাতো। পরক্ষণে আবার ভাবল, এবারটা যে পরিমাণ ঘাড় তেরা, প্রেমিকটা নিশ্চিত এখন হসপিটালে থাকতো। বেচারা ব্যাকা ছ্যাঁকা খেয়ে একদম ব্যাকা হয়ে যেত। থাক, ভালোই হয়েছে। কিছুক্ষণ চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল প্রিয়তা। মনে পড়ল তাকে দূর অজানায় বহুদূর যেতে হবে এক নষ্ট পুরুষের সাথে, যাকে ভরসা করার কোনো কারণ খুঁজে পায় না প্রিয়তা। তবু যেতে হবে। আর থাকা যাবে না এই ভালোবাসায় জড়িত বাড়িতে। হয়তো আসবে ক্ষণিকের অতিথি হিসাবে। বিয়ের পর বাবার বাড়িটা সত্যি কি পর হয়ে যায়? কেন অদ্ভুত নিয়ম, নিয়তির একই নির্মম পরিহাস। ভবিষ্যৎ কেমন হবে তা অজানা প্রিয়তার। আচ্ছা, সে কি আবার এই চিরচেনা বাড়িতে আসতে পারবে, নাকি সব স্বাধীনতা সূর্যের আলোতে কুয়াশার মতো মিলিয়ে যাবে? দেওয়ালের সাথে হেলান দিয়ে নিচের কাপড় খামচে ধরে মৃদু আর্তনাদ করছে প্রিয়তা। দরজার ঠকঠক আওয়াজে চমকে উঠল প্রিয়তা। আওয়াজ ক্রমশই বেড়ে যাচ্ছে, সাথে প্রিয়তার হৃদস্পন্দন। নিজেকে সামলে দরজা খুলে দিল। অগ্নি বর্ষিত চোখ নিয়ে দাঁড়িয়ে আছে আইমান। হন্তদন্ত পায়ে ঘরে ঢুকলো। তোমাকে 10 মিনিটের মধ্যে রেডি হতে বলা হয়েছে। আমি আপনাকে বিয়ে করতে চাই না, প্লিজ বোঝার চেষ্টা করুন। জোর করে কোনো সম্পর্ক হয় না। আইমান মির্জা জোর করে নিজের পছন্দের জিনিস নিতে পছন্দ করে মাই ডিয়ার। কারো সাধ্য নেই তাকে আটকানোর। বিয়েটা তো কোনো পুতুল খেলা নয়। আপনার মতো অসভ্যের সাথে সারা জীবন থাকা সম্ভব নয় আমার পক্ষে। একটু থেমে জোরে শ্বাস নিয়ে আবার বলল।
তাছাড়া আমি এখন বিয়ের জন্য প্রস্তুত নই। আইমান খপ করে পিয়তার হাত ধরে ফেল। তুমি প্রস্তুত না থাকলেও আমি প্রস্তুত। বিয়েটা আজ, এখন, এই মুহূর্তে হবে। শাড়ি টাড়ি পরা লাগবে না। চলো আমার সাথে। পিয়তাকে এক প্রকার টেনে ড্রয়িং রুমে নিয়ে গেল আইমান। কাজী সাহেবকে বিয়ে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে এসেছে আইমানের চেলাপেলা। বেচারি কাজী ভয়ে জড়সড় হয়ে বসে আছে। পাশে দাঁড়িয়ে আছে পিয়তার 14 বছর বয়সী ভাই পিয়াস। ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল পিয়তা। ভাই, তুই ঠিক আছিস? তোর কিছু হয়নি তো? না আপি, কিছু হয়নি। পিয়তা কিছু বলার আগেই এক ঝটকায় সরিয়ে নিজের পাশে বসালো আইমান। আইমান অস্থির কণ্ঠে বলল, কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করেন। তারা পেয়ে কাজী সাহেব বিয়ের কাজ শুরু করে দিল। কাজী পিয়তাকে কবুল বলার জন্য তাড়া দিচ্ছে। পিয়তা যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলেছে। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, শরীর কাঁপছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান হারাবে। মনে মনে অলৌকিক কিছু পোষণ করছে। হে আল্লাহ, একটা বড় ঝড় দিয়ে এদের তুমি উড়িয়ে নিয়ে যাও, না হলে অন্য কোনো প্রাণী বানিয়ে দাও। আইমান পিয়তার হাত টেনে কানের কাছে ফিসফিসিয়ে বলল, তাড়াতাড়ি কবুল বলো, না হলে দেখতেই তো পাচ্ছ এখানে সব আমার লোকজন। তোমার 3 কবুল 3টা মানুষের প্রাণ বাঁচাবে। সো ফার্স্ট। পিয়তা ভাইয়ে চুপসে গেল। কণ্ঠে বারবার আটকে যাচ্ছে, যেন সদ্য কথা শিখা বাচ্চা সে। অঢেল অনীহা থাকা সত্ত্বেও 3 অক্ষরের জীবনকে জীবন্ত কবর দিয়ে 3 কবুল পড়ল। কাপা কাপা হাতে কাবির নামে সই করল। আইমান কণ্ঠে কোনো জড়তা না রেখে কবুল বলে দিল। ড্রয়িং রুমে সবে সমস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠল। আইমান মুচকি এসে পিয়তার দিকে তাকালো। স্ত্রীর রূপে তার প্রিয়সীকে দেখছে। এই দেখাতে কোনো বিরক্তি নেই, কোনো হুমকি নেই, জোর জবরদস্তি নেই। আছে শুধু পাশে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। মনে মণিকোঠায় আবদ্ধ করার চেষ্টা। বহু যুগের তৃষ্ণা নিয়ে তাকিয়ে আছে আইমান। সেই দিনের মনোহরণী মায়াবতী এখন থেকে তার অর্ধাঙ্গিনী, তার লিখিত দলিল। আইমানের মুখে হাসির ঝিলিক লেগে আছে। পিয়তা নিজেকে আর ধরে রাখতে পারল না। সকালে এতদূর জার্নি করে এসেছে, আসার পর থেকে মানসিক টর্চার শুরু। চোখের সামনে ভেসে উঠল তার মধুময় জীবনটা। বান্ধবীদের সাথে বিয়ে নিয়ে কত রকমের পরিকল্পনা। প্রতিটা মেয়েই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে। বিপরীত মানুষটার প্রতি অদৃশ্য টান থাকে। কত শত আবেগ অনুভূতি লুকিয়ে থাকে 2 অক্ষরের বিয়ে শব্দটাই। বিয়ে শব্দটার মাঝেই লুকিয়ে থাকে 2টি মানুষের বিশ্বাস, ভালোবাসা, আবেগের বহিঃপ্রকাশ। 2জন মানুষের মনের মিল। বিয়ে মানে সারা জীবন পাশাপাশি থেকে একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করা। প্রিয়তা কখনো প্রেম করেনি, শুধুমাত্র তার নিজের করে পাওয়া মানুষটাকে ভালোবাসবে বলে। কত স্বপ্ন দেখেছি প্রিয় মানুষটাকে নিয়ে, আজ সব ধূলিসাৎ হয়ে গেল প্রিয়তার। পাশে বসে থাকা মানুষটার প্রতি না আসছে কোনো অনুভূতি, না কাজ করছে কোনো মায়া। কখনো কি ভালোবাসতে পারবে তাকে? জোর করে আর যাই হোক, ভালোবাসা হয় না। এই মানুষটাকে শুধু একরাশ ঘৃণায় উপহার দেওয়া ছাড়া কিছুই নেই। তাহলে সারা জীবন মানুষটার সাথে কাটাবে কিভাবে? অশ্রু গড়িয়ে পড়ছে মায়াবী অক্ষি কটর থেকে, আর সামলাতে পারল না নিজেকে। জ্ঞান হারিয়ে পড়ে যেতেই আইমান নিজের সাথে মিশিয়ে নিল। জ্ঞান ফিরতেই নিজেকে বেডরুমে আবিষ্কার করলো। চোখ খুলে তাকাতেই চমকে উঠল। এমন তার হাত ধরে মাথা ঝুঁকে বসে আছে। খুব যত্নে কপালে চুমু দিয়ে মাথায় হাত বুলিয়ে বলে উঠল প্রিয়তাকে। শান্ত কণ্ঠে বলল, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে এসো, এক্ষুনি বাসার উদ্দেশ্যে রওনা দিব। সময় নেই, তাড়াতাড়ি করো মাই ডিয়ার। প্রিয়তা স্তব্ধ হয়ে বসে রইল। শরীরে বিন্দুমাত্র শক্তি নেই উঠে দাঁড়ানোর। চোখ ভর্তি ক্লান্তি, মাথা ভর্তি অজানা গন্তব্যের ভাবনা। আইমান আচমকা প্রিয়তাকে কোলে তুলে নিল। বাথরুমে গিয়ে দাঁড় করিয়ে চলে এলো। চোখে মুখে পানি ছিটিয়ে আয়নার সামনে দাঁড়ালো। চোখ ফুলে লাল হয়ে আছে। উজ্জ্বল ফর্সা মুখের একই হাল অবস্থা, ঠাই হয়ে দাঁড়িয়ে আছে। আইমান অসহ্য হয়ে বাথরুমের দরজা ধাক্কাতে লাগলো। তাড়াতাড়ি বাইরে এসো প্রিয়। প্রিয়তার ধ্যান ভাঙল। হাত মুখ ধুয়ে বাহিরে এসে আরেক দফা অবাক হলো। আইমান লাল বেনারসি নিয়ে দাঁড়িয়ে আছে। বিছানায় সাজগোজের জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রিয়তাকে দেখে আর চোখে তাকিয়ে কাছে আসতে ইশারা করলো। প্রিয়তা পাত্তা না দিয়ে ঠাই হয়ে বাথরুমের সামনেই দাঁড়িয়ে আছে। আইমান বেনারসিটা বিছানায় ছুঁড়ে ফেলে প্রিয়তাকে এক ধাক্কায়
আয়নার সামনে দাঁড় করল, দৃঢ় কণ্ঠে বলল, এখানে চুপচাপ দাঁড়িয়ে থাকো, একদম নড়াচড়া করার চেষ্টা করবে না। প্রিয়তার এমনিতেই কথা বলতে ইচ্ছে করছে না, মাথাটা প্রচুর ধরে আছে। তারপর চোখের সামনে অসহ্য একটা লোক দেখলেই গা পিত্তি জ্বলে ওঠে। উফ, কেমনে থাকবে এই মানুষটার সাথে ভাবলেই দম বন্ধ হয়ে আসে। প্রিয়তা দীর্ঘশ্বাসে তার হতাশার কথা জানান দিল, কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা কি বুঝে প্রিয়তার হৃদয়ে আকাশের তুমুল বর্ষণের কথা? হয়তো জানে, আর হয়তো না। সে নিজেতেই মত্ত, নিজের ভালোবাসাকে আবদ্ধ করতে ব্যস্ত। তার অন্য কিছুতেই খেয়াল আছে কি না নেই, থাকলে এভাবে স্বার্থপর হতো না। আইমান প্রিয়তাকে শাড়ি দিয়ে বাথরুমে চলে গেল। প্রিয়তা পড়ল এক মহা ঝামেলায়। শাড়ি তো সে পরতে পারে না, কে পরাবে শাড়ি তাকে? সবসময় বান্ধবীরা বা তার আম্মু তাকে শাড়ি পরিয়েছে, এখন নিজের শাড়ি পরে বর্জর ড্রয়িং রুম পর্যন্ত যেতে পারবে। হয়তো তার আগে ঘটনা খতম হয়ে যাবে। ইউটিউব দেখে যে শাড়ি পরবে তারও ব্যবস্থা নেই। কে যে বলল কিছু পেলে কিছু হারাতে হয়? মোবাইলটা হারিয়ে এখন এক অসভ্যকে পেয়েছে, এমন জানলে মোবাইলটা খুঁজতো না। মানব দরদি হয়ে অন্যের মোবাইল দিতে যেত না। প্রিয়তা দু একটা গালি নিজেকেই দিয়ে বসলো। পেটিকোট ব্লাউজ পরে কোনো মতে শাড়িটা পরল। বাথরুমের দরজা খোলার আওয়াজ পেয়ে ভয় পেল। এই রে, এই খচ্চর ব্যাটা তো এইখানে, আমি তো ভুলেই গিয়েছি। প্রিয়তার শাড়িতে টান পড়তেই আহ করে মৃদু চিৎকার করে উঠল, চোখ বড় বড় করে তাকিয়ে রইল। আইমান একটানে শাড়ি খুলে নিজের মতো পরতে লাগলো। প্রিয়তা উত্তেজিত কণ্ঠে বলল, আপনাকে লাগবে না, আমি পারবো। আইমান ভুরু কুঁচকে বিরক্তি স্বরে বলল, উফ, বড্ড বেশি জেদি তুমি। এত জেদ ভালো না। পৃথিবীতে তুমি সেই ভাগ্যবান নারী যার হাজবেন্ড নিজ হাতে তার বাগদত্তাকে শাড়ি পরাচ্ছে। সো চুপচাপ দাঁড়িয়ে থাকো। ওরে ব্যাটা চাপাবাজ, জোর করে বিয়ে করে এখন চাপা মারা হচ্ছে। ইচ্ছে তো করছে শাড়িটা কোমরে না পেঁচিয়ে তোর গলায় পেঁচিয়ে ইনালিলা করে দিই একদম। রোগও শেষ, রোগীও শেষ। প্রিয়তা দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে আছে। আইমান শব্দ করে হেসে উঠল, কৌতূহলী দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে একটা করে কুচি করে প্রিয়তার হাতে ধরিয়ে হাঁটু গিয়ে বসে কুচির ভাঁজ ঠিক করলো। নাভির উপর পুরশালির ছোঁয়া পেয়ে শিউরে উঠল প্রিয়তা। আইমান এক ধ্যানে সব মেকআপের পাট শেষ করলো। নিজ হাতে নিজের প্রিয়তম স্ত্রীকে রাঙিয়ে তুলল আইমান। প্রিয়তা চোখ খুলে তাকাতেই চমকে গেল। অবত্য দুটো ঠোঁট তার দিকে এগিয়ে আসছে। প্রিয়তা পিছনে সরে গেল। আইমান চোখে চোখ রেখে বলল, এত অবাধ্যতা ভালো নয় সুইটহার্ট। যাকে, রেডি ফর নাইট? প্রিয়তা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, শরীর অজানা ভয়ে কাঁপছে। কিছু বুঝে ওঠার আগেই আইমান প্রিয়তাকে পাজাগলে করে হাঁটা ধরল। প্রিয়তা নামার জন্য মোচড়ামুচি করছে, কিন্তু আইমান তার বিন্দুমাত্র রেসপন্স না করে বাসার গেটে এনে দাঁড় করালো। প্রিয়তা মাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। প্রিয়তার মা মেয়েকে সান্ত্বনা দিয়ে হাত বুলিয়ে দিল। নিয়তিকে মেনে নে প্রিয় মা। জন্ম মৃত্যু বিয়ে সব আল্লাহর হাতে। নিশ্চিত আল্লাহ যা করে ভালোর জন্যই করে। মেনে নে মা। জানি মানতে একটু একটু কষ্ট হবে, তবে দেখবি মানিয়ে নিলেই জীবন সুন্দর। যে কোনো পরিস্থিতিকে নিজে নিজে দায়িত্ব নিবি, নিজেই নিজের পরামর্শদাতা হবি। ভেঙে পড়বি না। তোর বাবা মা তোকে সব সময় দোয়া করবে। মনে রাখবি, স্বামী স্ত্রী দুজন হলো বইয়ের উপরের নিচের দুইটি মলাট। বইয়ের পাতাগুলোতে যেমন ভালোবাসা, দুঃখ, কষ্ট, বেদনা, সাফল্য হাজারো কথা লেখা থাকে, তেমনি স্বামী স্ত্রীর মাঝে ও হাজারো রকমের সমস্যা থাকে, দুঃখ থাকে, ভালোবাসা থাকে। বইয়ের মলাট থেকে যখন পাতাগুলো বাইরে বেরিয়ে আসে, তখনই মলাটের কোনো দাম থাকে না। তেমনি স্বামী স্ত্রীর মাঝে যাই থাকুক, তা বাহিরে প্রকাশ করবি না। এই সমাজ বড্ড খারাপ প্রিয়, সাবধানে থাকিস। মেয়ের কপালে চুমু দিয়ে আঁচলে চোখ মুছলেন। প্রিয়তা এক একে মা বাবা সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে গিয়ে বসল। মেয়েরা সত্যি খুব অসহায়। যাদেরকে নিজের ছায়া ভেবে বড় হয়, সেই মানুষগুলো মরতেই পর হয়ে যায়। তাদের ছেড়ে অন্যের আশ্রয়ে বাঁচতে হয় মেয়েদের। যে বাড়িটার প্রতি জিনিসের সাথে হৃদয়ের লেনাদেনা, সেই বাড়িতে আর স্থায়ীভাবে থাকা হয় না, অন্যের বাড়িকে আপন করতে হয়।
প্রিয়তা মায়া টানে তাকিয়ে আছে বাহিরে। নিজের জন্মের পর থেকে বড় হওয়া পর্যন্ত সব জায়গাগুলোকে দেখেছে। গাড়ি চলতে শুরু করলো। প্রিয়তা নির্হারা পাখির মতো ডানা ঝাপটে উঠতে ইচ্ছে করছে পাখির মতো সন্ধ্যা নামার আভাসে নিজ নীড়ে ফিরতে। তা কি আদৌ হবে? রাত ৯টায় নির্দিষ্ট গন্তব্যে পৌঁছালো তারা। সারা বাড়ি কৃত্রিম আলোতে ভরপুর। শহরের এই কৃত্রিম আলোতে চাঁদের আলোয় আর শহর সাজে না। কেউ খুব যত্নে চন্দ্রবিলাসে মত্ত হয়ে ওঠে না। মায়াবী জ্যোৎস্না ছেড়ে কৃত্রিমতায় অভ্যস্ত এই হট পাথরের শহর। এই ইট পাথরের শহর। আইমানের বাড়িতে লোকজন কিচকিচ করছে। বাড়ির গেটে দাঁড়িয়ে আছে গার্ডরা। আইমান গাড়ি থেকে নেমে প্রিয়তাকে কোলে তুলে নিল। লাল গালিচা ভিজিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে আগত নববধূকে। দুপাশ থেকে পুষ্প বর্ষণ করা হচ্ছে। আইমান সিঁড়ি বেয়ে দোতলার একটা ঘরে বসিয়ে দিয়ে চলে গেল। আইমান যাওয়ার কিছুক্ষণ পর মেয়েলি কণ্ঠে প্রিয়তা সামনে তাকালো। পুতুলের মতো একটি মেয়ে দাঁড়িয়ে আছে, চোখে মুখে খুশির ঝলক। গায়ের রং ধপধপে ফর্সা, মাথা ভর্তি ঘন কালো চুল। প্রিয়তাকে জড়িয়ে ধরে বলল, তুমি তাহলে আমার বৌমনি? দাভাইয়ের পছন্দ এত সুন্দর, আর তোমাকে অনেক পছন্দ হয়েছে। প্রিয়তাকে ছেড়ে মাথায় হাত দিয়ে বলল, ইস, পরিচয়টাই তো দেয়া হয়নি। আমি আরিয়া মির্জা, তোমার বরের একমাত্র আদুরে বোন। প্রিয়তা অবাক হয়ে তাকিয়ে রইল। একই বাবা মায়ের জন্মের ছেলে মেয়ের মধ্যে তো আকাশ পাতাল পার্থক্য। কোথায় আগরতলা আর কোথায় খাটের তলা। নিশ্চয়ই ছেলেকে কুড়িয়ে এনেছে, না হলে এত পার্থক্য কেন? গায়ের রং, স্বভাব, চরিত্র, কথা বলার ধরন সবকিছুই আলাদা। মেয়েটা কত মিষ্টি করে হাসে, আর ওই খচ্চর বেটা হাসলে মনে হয় আকাশ থেকে এলো পাতারি ঠাড়া পড়তেছে। প্রিয়তাকে চুপচাপ থাকতে দেখে আরিয়া করুণ কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি এত আপসেট কেন বৌমনি? বাড়ির কথা খুব মনে পড়ছে। আমি জানি না কেমন আছে সবাই। ও আচ্ছা, আমি তাহলে দাভাইকে বলি তোমার সাথে কথা বলিয়ে দিতে। না, থাক, লাগবে না। রাত 11টা। আইমান সেজে গেল। এতক্ষণ কোথায় ছিল তার নামগন্ধও ছিল না। আইমানের ফোন পেয়ে খাওয়া দাওয়ার পাট শেষে আরিয়া প্রিয়তার সাথে বসে আছে। প্রিয়তার খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, তারপরও আরিয়া নিজ হাতে জোর করে খাইয়ে দিল। আরিয়া বকবক করে যাচ্ছে, প্রিয়তা তো চুপচাপ হজম করছে আর মাঝে মাঝে হুহা শব্দ করছে। হঠাৎ আইমানকে পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে প্রিয়তা ভয়ে চুপসে গেল। আইমান ভয়ানক এক হাসি দিয়ে প্রিয়তাকে কোলে তুলে নিয়ে ঘরে গেল। ঘরে ঢুকতেই গা গিনগিনি উঠল প্রিয়তার। পুরো ঘর ফুল দিয়ে সাজানো, বিছানায় গোলাপের পাপড়ি দিয়ে আইমান প্লাস প্রিয়তা লেখা। যদি বিয়েটা মন থেকে মানতে পারত, তাহলে প্রিয়তার জন্য অন্যান্য মেয়েদের মতো আজকের রাতটাও শ্রেষ্ঠ রাত হতো। কিন্তু এমন আদৌ হলো না। প্রিয়তাকে কোল থেকে নামিয়ে ধপাস করে দরজা বন্ধ করে এগিয়ে আসলো প্রিয়তার দিকে। প্রিয়তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে। খুব কাছাকাছি কেউ কান পেতে থাকলেই শুনতে পাবে হৃদয়ে লাফঢাপ শব্দ। ঘন ঘন শ্বাস নিচ্ছে, যেন একটু পরে দম বন্ধ হয়ে যাবে। মস্তিষ্কে তুমুল ঝড় বইছে, রন্ধ্রে রন্ধ্রে ঠান্ডা শীত বয়ে যাচ্ছে। অনাকাঙ্ক্ষিত মুহূর্তের তাল সামলাতে না পেয়ে চোখ বুজে রইল কিছুক্ষণ। চোখ খুলতেই দেখে আইমান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। হাত বাড়িয়ে ছোঁয়ার আগেই প্রিয়তা দু কদম পিছিয়ে গেল। হাঁসফাঁস করতে করতে বলল, আমার এত বড় সর্বনাশ করবেন না প্লিজ। আপনার ছোঁয়া আমার কাছে অসহ্য লাগে। আইমানের রূপ পাল্টে গেল। কিছুক্ষণ আগের ঘটনা কানে বাজছে। না না, প্রিয়তা শুধুই আমার। এক রাফসান কেন, হাজার রাফসানকে মেরে তক্তা বানিয়ে হাসপাতালে পাঠাবে দরকার হলে। কেউ প্রিয়তার দিকে তাকালে চোখ উপড়ে ফেলবে। আইমান ধপাস করে বিছানায় শরীর ছেড়ে দিল। চোখ বন্ধ করে শ্বাস নিয়ে নিজেকে কন্ট্রোল করলো। ঘর কাঁপিয়ে হেসে দ্রুত বাহু বন্ধ নিতে আবদ্ধ করল। দেওয়ালের সাথে ঠ্যাস ধরে অগ্নি নিক্ষিপ্ত দৃষ্টিতে বলল। প্রিয়তা হিংস্র কণ্ঠে বলল, তোমাকে ছোঁয়ার সম্পূর্ণ অধিকার নিয়েই তোমাকে ছুঁয়েছি। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। জোর করে সব হয় না। তৎক্ষণাৎ আইমান প্রিয়তার গলা চেপে ধরে বলল, চিৎকার করার সাহস দ্বিতীয়বার ভুলেও করো না, তা তোমার জন্যই মঙ্গল। আমি কিন্তু খারাপ, খুবই খারাপ। জোর করে সব পাওয়া যায় কিনা তার তো প্রমাণ পেলেই সামনে আরও পাবে।
তোমার এবং তোমার পরিবারের ভাগ্য ভালো যে তোমাকে কক্সেস বাজার থেকে তুলে নিয়ে আসেনি। একবার ভাবো, তা করলে আজ তোমার পরিবারের মান সম্মান ধুলোয় মিশে যেত। বিয়েটা সামাজিকভাবে ধুমধাম করেই হতো, কিন্তু তোমার বাবার তোমাকে নিয়ে বড্ড বেশি অহংকার। আমি তোমার বাবাকে অনেক ভদ্রতা দেখিয়েই বিয়ের প্রস্তাব দিলাম, কিন্তু আফসোস, শ্বশুর মশাইয়ের এত ভদ্রতা হজম হয়নি। তাই আইমান মির্জা নিজের জিনিস হাসিল করতে অভদ্র রূপটাই দেখাতে হয়েছে। এখানে আমার কি দোষ বলো? প্রিয়তাকে ছেড়ে দিয়ে দাঁতে দাঁত চেপে পড়ল। আজ থেকে আমার সব আদেশ নিষেধ মেনে চলবে। বাড়ির বাইরে পা রাখলে তোমার পা আর নিজের সাথে থাকবে না বলে দিলাম। আমার কথার বাইরে সামান্য কিছু ভুল করলেও শাস্তি কিন্তু খুব ভয়াবহ হবে। কথাগুলো মাথায় ঢুকিয়ে নাও। পাশে থাকা গ্লাস থেকে ঢকঢক করে পানি খেয়ে প্রিয়তাকে কোলে তুলে বিছানায় বসিয়ে দিল। এত আপসেট হওয়ার কিছু নেই, নিজেকে প্রস্তুত করো। 10 মিনিটের মধ্যে আমি আসছি। আইমান উদাস হয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে। তার মনে প্রিয়তাকে হারানোর ভয় গ্রাস করে নিল। শীতল চাহনিতে সিগারেট ধরিয়ে আকাশের দিকে তাকিয়ে রইল। সব এলোমেলো লাগছে। প্রিয়তাদের এলাকার এমপি ছেলে রাফসান, দেখতে শুনতে মাশাল্লাহ ভালোই। প্রিয়তা যখন সিক্সে পড়ে তখন থেকে রাফসান প্রিয়তার পিছনে ঘুরঘুর করে। প্রিয়তা বড় হতে হাজারবার বিয়ের প্রস্তাব দিয়েছে। আমিরুল ইসলাম সবসময় মেয়ের লেখাপড়া শেষ হোক বলেই এড়িয়ে যেতেন, কিন্তু আজ যখন প্রিয়তার বিয়ে হয়ে গেল, রাফসান নিজের লোকজন নিয়ে প্রিয়তাদের বাড়িকে হুমকি দিয়ে আসলো। এমনকি সে প্রতিজ্ঞা করেছে যেভাবেই হোক প্রিয়তাকে নিজের করবে। প্রিয়তা তার কাছে আসতে বাধ্য হবে। শেষাক্ত কথাটাই আয়মানের ভয়ের কারণ। হাজার ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছে। আয়মান গোপন সূত্রে সব খবর পেয়ে রাফসানকে ইচ্ছে মতো মেরে হাসপাতালে ভর্তি করিয়ে চলে এলো। কক্ষের জানালাগুলো বন্ধ, ঝুলছে শুভ্র মোটা পর্দা। সূর্যের রোশনি ঘরে প্রবেশ করতেই অনেকক্ষণ চেষ্টা করলো, ব্যর্থ হচ্ছে বারবার। ঘরময় নীরবতা বিরাজ করছে। প্রিয়তার ঘুম ভাঙল, কিন্তু তন্দার রেশ এখনও স্পষ্ট। অনেক কষ্টে চোখ দুটো খুলে চারপাশ পরখ করলো। দেওয়াল ঘড়িতে সকাল 8টা জানান দিচ্ছে। অনেক কষ্টে উঠে বসলো। সমস্ত শরীর ব্যথায় টনটন করছে। পাশে তাকিয়ে দেখে বিছানা শূন্য। রাতে সেই অনাকাঙ্ক্ষিত পুরুষের অনাকাঙ্ক্ষিত চিত্রপট ভেসে উঠল চোখের সামনে। লজ্জার চেয়ে বিরক্তির আভা ফুটে উঠেছে। অসহায়ত্ব চাহনিতে কম্বল গায়ে জড়িয়ে বসে আছে প্রিয়তা। বালিশের পাশে থাকা ওষুধের দিকে চোখ পড়ল প্রিয়তার। রাগে ক্ষোভে ছুঁয়ে ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলের আয়নায় নিজের অসহায় চেহারা দেখতে ব্যস্ত প্রিয়তা। ফর্সা মুখশ্রী লাল হয়ে যায়। গলে সুস্পষ্ট জলজল করছে অনাকাঙ্ক্ষিত পুরুষের দেওয়া চিহ্ন। গোসলের জন্য বাথরুমে পা বাড়ালো প্রিয়তা। শাড়ি খোঁজার জন্য চোখ ঘোরাতেই সামনে পড়ল ভাঁজ করা শাড়ি এবং গোসলের জিনিসপত্র। অত্যন্ত যত্ন সহকারে গুছিয়ে রেখেছে আয়মান। প্রিয়তা জোয়ালে বিস্ময়ের রেখা ঝুলে পরখ করল। এই লোকটার কি এমন আদিক্ষেতা, দেখলেই গা পিত্তি জ্বলে যায়। একটা তুলার মতো তুলতুলে নরম মেয়েকে রাত ভর চিবিয়ে এখন আদিক্ষেতা করা হচ্ছে, যত সব। বাথরুম থেকে চুল মুছতে মুছতে বের হলো। সদ্য ফোটা ফুলের ওপর শিশির বিন্দু যেমন চকচক করে, তেমনি ফোটা ফোটা পানিগুলো উপমা ধারণ করেছে। স্বর্গভূত পরি এসে দাঁড়িয়েছে আয়মানের কক্ষে। অবগাহনের সমাপ্তিতে হৃদয়হরণী মায়াবী মুখশ্রী আয়মানের দেখার সৌভাগ্য হয়নি। যদি নজরে পড়ত প্রিয়তার এই চোখ ঝলসানো রূপ, হয়তোবা ছুটে আসতো বসন্তের মৌমাছির মতো মধু আহরণে। আরিয়া একগাল হেসে রুমে ঢুকল। গুড মর্নিং বৌমনি, কখন উঠলে তুমি? এই তো কিছুক্ষণ আগে। তাহলে ঝটপট আমার সাথে চলো, তোমার জন্য সারপ্রাইজ আছে। প্রিয়তা কিছু বলার আগে আরিয়া প্রিয়তাকে টেনে নিয়ে গেল একটা বড় কক্ষে। চোখ থেকে হাত সরিয়ে প্রিয়তার দিকে তাকিয়ে মিটমিটি হাসছে আরিয়া। কক্ষের বিশাল জায়গা জুড়ে বুকশেলফ, একটা টেবিল, দুটো চেয়ার। জানালায় ঝুলছে সাদা পর্দা। ঘরের এক কোণে ছবি আঁকার জিনিসপত্র, দেওয়ালে বিখ্যাত চিত্রশিল্পদের পেন্টিং। কেমন লাগছে বৌমনি? প্রিয়তা বেখেয়ালি কণ্ঠে উত্তর দিল। সুন্দর, কিন্তু এখানে কেন আনলে আমায়? দা ভাই সকাল সকাল এসব বানিয়েছে। তোমার নাকি ছবি আঁকা বই পড়া খুব পছন্দের। প্রিয়তা হাঁ করে রইল। এই লোকটার আর কত রূপ দেখবো? এত এত ঢং করছে, আবার মাঝে মাঝে নরপিশাচের মতো আচরণ করছে। উফ, ভাবা যায়? কি হলো, কি ভাবছো তুমি? কিছু না। আচ্ছা চলো, নাস্তা করতে হবে।
অনিচ্ছা সত্ত্বেও আরিয়ার জোড়াজুড়িতে নাস্তা করতে গেল পিয়তা। অতিরিক্ত চিন্তা, অসহায়ত্ব, মানুষের পেটে ইঁদুর দৌড়ালেও খেতে ইচ্ছে করে না। সমস্ত রাগ গিয়ে পড়ে খাবারের উপর। আরিয়া খেতে খেতে বলল। আচ্ছা বৌমনি, বলো তো নাস্তাটা কে বানিয়েছে? পিয়তা কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল। কে? আরিয়া একগাল হেসে পড়ল। দা ভাই বানিয়েছে গো, দা ভাই বানিয়েছে। পিয়তা আরেক দফা অবাক হয়ে খাওয়া বন্ধ করে জিজ্ঞেস করল। তোমার দা ভাই আর কি কি পারে? আস্তে আস্তে সব দেখতে পাবে। আমার দা ভাই একের ভিতর সব। মানে লাইব্রেরি প্রকাশিত বই? আরিয়া ভ্যাবাচাকা খেয়ে নিরাশ কণ্ঠে বলল। মানে? আরে লাইব্রেরির বইগুলোতে লেখা থাকে না একের ভিতর সব, তোমার দা ভাই তো একের ভিতর সব। তাই দুইটাই এক, কিন্তু দুর্ভাগ্য দুইটাকেই আমার বিরক্ত লাগে। বিড়বিড় করে বলল পিয়তা। পিয়তা ও আরিয়ার কথোপকথনের মধ্যেই কলিং বেল বেজে উঠল। আরিয়া হন্তদন্ত পায়ে দরজা খুলে দিল। প্রগাঢ় হলো সপ্তদোষী শ্যামবনের কিশোরী। উজ্জ্বল ঝলমলে চেহারা, চুলগুলো দোপাশে বেনুনি করা, গায়ে অল্প দামের সালোয়ার কামিজ, হাতে বস্তা কাটি। আসসালামু আলাইকুম ফুতুল আফা। ওয়ালাইকুম আসসালাম। কে তুমি? আরে আফা, আমারে চেনেন নাই? হ্যাঁ চিনবেন কেমনি? আপনি তো মেলা ছোটবেলায় আমাকে গ্রামে গেছিলেন। আমার নাম হইল খুব সুম। আপনাকে গ্রামে আমাকে বাড়ি। আইমান ভাইজান আব্বারে কইয়া যাতে আমারে ঢাকাতে পাঠায়। আব্বা তো রাতের ট্রেনেই পাঠাই দিছে। সকালে ভাইজান লোক গিয়া স্টেশনের দিকে নিয়ে আইছে। আরমান ভাই তো নাকি বিয়া করছে আফা। কৌতূহলী প্রশ্ন। করেছে তো। তুমি ভিতরে আসো। কুসুম চারপাশ পরক করতে করতে আরিয়ার সাথে হেঁটে আসছে। আফা, ভাবি মেলা সুন্দর। হুম, একেবারে আসমানের পরি। ভাবি রানবার পারে না কেন? ভাইজান কি ছোট মাইয়া বিয়া করছে? আরিয়া থমকে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে নিক্ষেপ করে বলল। তোমাকে এসব কে বলেছে? ভাবি ছোট হতে যাবে কেন? কেন ভাইজান আব্বারে কল দিল? আমার লগে কথা কইয়া আমারে তখন কইল ভাবি নাকি মেলা আদরে বড় হইছে। ভাবির আম্মায় ভাবিরে কোনোদিন পানিও ঢালতে দেয় নাই। একটু অহংকারী ভাব নিয়ে আবার বলল। আমি তো আল্লাহর রহমতে সবই রানতে পারি। তার লাইখাই তো ভাইজান আমারে আইতে কইল। পিয়তা খাওয়া শেষ করে আরিয়াকে ডাকার জন্য ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। কুসুম মাথা থামিয়ে থ মেরে পিয়তাকে দেখছে। ভাবি তো মেলা সুন্দর। আল্লাহ ভাইজান সত্যি ভাগ্যবান। পিয়তা ভুরু কুচকাতে দেখে আরিয়া পরিচয় করিয়ে দিল। পিয়তার কাছে বারবার একটা বিষয় জট পাকিয়ে যাচ্ছে। আইমান কিভাবে জানে তার সব পছন্দ অপছন্দ? সে রান্না করতে পারে না, সেটা থেকে শুরু করে রান্না করলে যে বুকে ব্যথা হয় সেটা পর্যন্ত। তাই তখন বালিশের পাশে ব্যথার ওষুধ রেখে গেল আইমান। পিয়তা ভাবনায় মগ্ন। তাহলে কি বাড়ির কেউ আইমানকে এসব বলেছে? না, তা কিভাবে হবে? বাবা তো কথাই বলেনি তেমন। আবার এমন ঝড় ঝাপটার ভেতর এইসব বলবে? মা তো কথাই বলেনি, তাহলে কে বলেছে এসব? পিয়তা হিসাব মিলাতে পারছে না। আরে কুসুম, তুমি কখন এলে? আইমানের কণ্ঠে ধ্যান ভাঙল পিয়তার। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো। আছে। নিরাশ কণ্ঠে। ভাইজান ভাবি কিন্তু পরীর নাহাল সুন্দর। পরীর মতো নয়, পরীর রানী, বুঝলে কুসুম? আইমান পিয়তার দিকে তাকিয়ে কথাটা বলল। পিয়তার চোখে মুখে বিরক্তির ছাপ। আইমানের নিলিপ্ত দৃষ্টিতে অসহ্য লাগছে। অন্যদিকে তাকিয়ে বলল। বেটা রংবাজ কোনখানে? তোর পরীর রানীর কাঁথা পরি। বজ্জাত বেটা, পরী রানী না বলে যদি পেত্নী রানী বলতি, মনে সুখে তোর গলাটা টিপে মেরে দিলে 16 কণা পূর্ণ হতো। এখন যাই হোক, একখান সুনাম তো করলি, তাই বাঁচিয়ে দিলাম। আচমকা অট্ট হেসে পিয়তাকে কোলে তুলে ধূপধাপ সিঁড়ি বেয়ে ঘরে চলে গেল আইমান। আরিয়া ও কুসুম অবাক হয়ে তাকিয়ে আছে। দপস করে বিছানায় ফেলে শার্টের বোতাম খুলতে লাগলো। শর্তের মেঘমুক্ত নীলা আকাশে মেঘে ছেয়ে যাওয়ার মতো আইমানের চেহারাও পাল্টে গেল।
রক্তিম চোখে হুঙ্কার দিয়ে বলল। তোমার সাহস কি করে হয় আমার কথা অমান্য করার? প্রিয়তা ভয়ার্ত কণ্ঠে বলল। আম- আমি কি করলাম? আইমান ফ্লোর থেকে ওষুধগুলো প্রিয়তার মুখে ছুঁড়ে মারল। এগুলো খাওনি কেন? ওষুধগুলো তোমার চোখের সামনেই ছিল। ইচ্ছে করে ফেলে দিয়েছো, তাই না? একটানে প্রিয়তাকে দাঁড় করিয়ে দুবাহু শক্ত করে ধরে দৃঢ় কণ্ঠে বলল। এরপর আমার কোনো কথা যদি অমান্য করো, আমার থেকে কেউ খারাপ হবে না। প্রিয়তা কিছু বলল না। এমনিতেই ব্যথায় জর্জরিত, তার উপর অসহ্য লোকটা, নিজের ওপর বিরক্ত। তখন ওষুধগুলো খেয়ে নিলে এ লোকটার এমন বিচ্ছিরি লোক দেখতে হতো না। এমন প্রিয়তাকে বিছানায় বসিয়ে নিজের হাতে ওষুধ খাইয়ে দিল। শার্ট চেঞ্জ করে সাদা পাঞ্জাবি পরে ঘর থেকে চলে গেল। প্রিয়তা যেন হাঁপছির বাঁচল। দরজার দিকে তাকাতেই অবাক। এ বেটা না চলে গেল, আবার কেন আসলো? ইয়া আল্লাহ, এ বেটা না এমপি? কোনো কাজ নেই নাকি? এই জন্যই তো দেশের উন্নতি হয় না। সব কটা নেতা ফেতা এমন ঘরে ঘাপটি মেরে বসে থাকে, এই জন্যই তো কোনো উন্নতি হয় না মনে হয়। আইমান প্রিয়তার সামনে এসে দাঁড়ালো। তোমার বাবা মা আসছে, তাদের সামনে যথেষ্ট সুন্দরভাবেই চলবে। নাহলে আমার অহংকারী শ্বশুরমশাই এক গাদা কথা শুনিয়ে বলবে আমার মেয়েকে এখান থেকে নিয়ে যাব। পরে দেখা গেল আমার শ্বশুরমশাই গায়েব। স্বচ্ছ কণ্ঠে বলল আইমান। প্রিয়তা আতঙ্কিত হয়ে আইমানের দিকে তাকালো। আইমান মুচকি হেসে প্রিয়তার ললাটে চুম্বন এঁকে দিয়ে বলল। ভয় পাচ্ছ কেন? সব তোমার উপর নির্ভর করে, সুইটহার্ট। দুপুর 2টা। প্রিয়তা মা বাবাকে দেখার জন্য ছটফট করছে। আরিয়া আইমান সকালে বেরিয়েছে, এখনও ফেরেনি। আরিয়া মেডিকেলের 2য় বর্ষে পড়ে। বাসায় কেউ ছিল না বলে আরিয়া হোস্টেলে থাকতো। এখন যেহেতু প্রিয়তা আছে, তাই বাসায় থাকবে। এতে প্রিয়তারও নিঃসঙ্গতা কেটে যাবে। কুসুম ঘর গোছাচ্ছে আর আইমানের গুণের বর্ণনা দিচ্ছে। প্রিয়তা না পারছে কিছু বলতে, না পারছে হজম করতে। যাই হোক, স্বামী তো, বাইরে মানুষের সামনে কিছু বলাটা বোকামি ছাড়া কিছুই না। প্রিয়তার অস্থিরতা বেড়ে চলেছে। মোবাইলটা থাকলে একবার কল করা যেত বাবাকে। বারবার বারান্দায় দাঁড়িয়ে গেটের দিকে নজর রাখছে। প্রিয়তার বরাবরই ধৈর্য কম। অপেক্ষা একদমই পছন্দ নয়। সে সকাল থেকে বাবা মায়ের জন্য অপেক্ষা করতে হচ্ছে। অবশেষে অপেক্ষার প্রহর কাটিয়ে কলিং বেল বেজে উঠল। দৌড়ে দরজা খুলে ফুপিয়ে কেঁদে উঠল, ঝাঁপড়ে পড়ল বাবার বুকে। প্রিয়তা বাচ্চাদের মতো কাঁদছি। পৃথিবীতে মেয়েদের সব আবদার, অভিযোগ, অভিমান বাবার কাছে সীমাবদ্ধ। প্রতিটা মেয়েই বাবার রাজকন্যা। তার বাবার রাজার মতো মেয়ের সব ইচ্ছা পূরণে সচেষ্ট থাকে। বাবার কাছে একমাত্র সব মেয়েরা আহ্লাদী হয়। প্রিয়তা বাবার বুকে হাজারটা অভিযোগের অশ্রু ছড়াচ্ছে। বাবার আদরের রাজকন্যার প্রতিটা অশ্রু ফোঁটা আমিরুল ইসলামের বুকের ভিতর তীরের মতো বিচ্ছে। তোলপাড় শুরু হয়ে গেল একজন পিতার পিতৃত্বে। প্রিয়তাকে ছোট থেকে আদরে মানুষ করেছেন। মেয়ে ছিল একমাত্র তার সব কিছুর পরামর্শদাতা। সব কিছু নির্দ্বিধায় মেয়ের সাথে শেয়ার করত। আজ মেয়েটা অসহায়ের মতো কাঁদছে। পিতা হিসেবে কি ব্যর্থ মনে হচ্ছে তার নিজেকে? মেয়েকে জড়িয়ে ধরে কিছুক্ষণ কাঁদলে হয়তো হালকা লাগতো, কিন্তু পুরুষের এত সহজে ভেঙে পড়তে নেই। বাবা হচ্ছে বটগাছের মতো, যে পরিবারকে সর্বদা ছায়া দিবে। কিন্তু সেই বটগাছ যদি নিজে ভেঙে পড়ে, তাহলে ছায়াহীন থাকবে পরিবার। বাবাদের হাতে হয় সুউচ্চ পাহাড়ের চূড়ার মতো, যাকে দুঃখ কষ্ট ছুঁতে না পারে। সর্বদা শক্ত খোলসে আবৃত থাকতে হয়, যা কখনো ভেদ না করে ঝড়ঝাপটা চিত্রহরণ করতে না পারে। নিজেকে সামলে মেয়ের চোখের জল যত্নে মুছে দিল আমিরুল ইসলাম। প্রিয়তার মা রেহেনা বেগম আঁচলে মুখ ঢেকেই কেঁদে চলেছেন। আমিরুল ইসলামের চোখ রাঙানোতে নিজেকে কোনো মতে সামলে মেয়ের সাথে কুশল বিনিময় করলেন। দেখতে দেখতে কেটে গেল 6 মাস। শীত, বসন্ত, গ্রীষ্মের আগমন। নীল আকাশে সূর্যের তোখর রোদ্দুরে অতিষ্ঠ ব্যস্ত নগরী। প্রিয়তার বাবা মা পরের দিনই চলে গেল। প্রিয়তার বাবা মায়ের সাথে ভালোভাবে কাটল মুহূর্তগুলো। নিজের মধ্যে সব কিছু সামলিয়েছে। অবশ্য বাবা মাকে বলি কী হবে, নিয়তিকে মেনে নিবে সে। আস্তে আস্তে আইমানকে ভালোবাসার চেষ্টা করবে, হয়তো পারবে, কারণ তাদের সম্পর্কটা 3 কবুলের। অনিচ্ছায় সত্ত্বেও কবুল বলেছে সে। 6 মাস পাল্টেছে অনেক কিছু। আয়মানের ভাবভঙ্গি, আরিয়ার সাথে প্রিয়তার দুষ্টু মিষ্টির সম্পর্কে পুরো বাড়ি মেতে থাকে। প্রিয়তা ও আয়মানের সাথে যত সম্ভব মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। প্রিয়তা দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আর চোখে আয়মানকে দেখছে।
আইমান দরকারি কাজে চট্টগ্রাম যাবে, 2 দিন পরে আসবে। তাই প্রিয়তা ভীষণ খুশি। অন্তত পক্ষে কয়েকটা দিন এই অসহ্য লোকটাকে দেখতে হবে না। আইমান তাই প্রিয়তাকে চোখের সামনেই থাকতে বলেছে। প্রিয়তা চোখের সামনে দাঁড়িয়ে আছে। আইমান রেডি হচ্ছে আর মাঝে মাঝে হেসে উঠছে। হাসির রহস্য উদ্ঘাটনের জন্য প্রিয়তা আইমানকে আর চোখে পরখ করছে। আইমান রেডি হয়ে প্রিয়তার দিকে এগিয়ে আসলো। প্রিয়তা ভোরকে গিয়ে পিছনে সরতে চাইল। আইমান মেধিন কোমর বাম হাতে পেয়েছি, ডান হাতে চুল ধরে তমাটে ওষ্ঠধর মিলিয়ে দিল প্রিয়তার গোলাপি ঠোঁটে। প্রিয়তা নিজেকে ছাড়ানোর জন্য আইমানের ঠোঁটে কামড় বসিয়ে দিল, কিন্তু আইমান পাক্কা 5 মিনিট পরে ছেড়ে ঠোঁট মুছতে মুছতে বাঁকা হেসে বলল, ঠোঁটটা ফুলে গেছে, এই অবস্থায় বাইরে গেলে মান সম্মান ফালুদা হয়ে যাবে। সবাই বলবে। প্রিয়তাকে আরও কাছে টেনে পাঞ্জাবির পকেট থেকে মোবাইল বের করে চট্টগ্রাম যাওয়াটা বাদ করে দিল। প্রিয়তাকে কোলে তুলে বিছানায় ফেলে দিয়ে আদশা হয়ে বলল, চলো সুইটহার্ট, কীভাবে পারফেক্ট চুমু খেতে হয় আজকে তা শেখাবো। প্রশ্ন করে উত্তরের আশা না করে নিজের কাজে মনোযোগ দিল আইমান। প্রিয়তা নিজের উপর বিরক্ত হয়ে নিজেকেই গালি দিচ্ছে। চট্টগ্রাম তো যেভাবে হোক পাঠাতেই হবে, একটু শান্তিতে রাতে ঘুমাতে পারবে সে। আফসোস নিয়ে মনে মনে বলল, হায় রে আল্লাহ, জীবনে লেখাপড়া বাদ দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তাম, তখন মনে হয় বইগুলো অভিশাপ দিয়েছে, তাই তো এখন রাত জাগতে হয়। অনেকক্ষণ পর আইমান উঠে বসল। রাজু জয়ের মতো হেসে বাথরুমে ঢুকে পড়ল। প্রিয়তা তখনও চিত হয়ে শুয়ে আছে। আরিয়া ক্লাস শেষে ক্যান্টিনে পা বাড়ল কিছু খাওয়ার জন্য। জীবনে পড়ালেখাই এমন একটা জিনিস যা মানুষকে কয়েক মুহূর্ত পর পর পেটটা খালি করে দেয়। কেন ভাই, তুই পড়ালেখা তুই মাথায় ঢুকবি, তুই কেন পেটটা খালি করে দিবি? আরিয়া ছোটবেলা থেকে পড়ার সময় কিছুক্ষণ পর পর ক্ষুধায় তত্ত্ব হানা দেয়। আরিয়া ক্যান্টিনে পৌঁছে দেখল জায়গা নেই কোথাও। মেজাজটা খারাপ হয়ে গেল তার। আরিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে উজ্জ্বল ফর্সা চেহারার এক সুঠাম দেহের অধিকারী ছেলে চেয়ার থেকে উঠে দাঁড়ালো। এই যে শুনছেন, কিছু না মনে করলে আপনি এখানে বসতে পারেন। আরিয়া ইতস্তত বোধ করে বলল, না থাক, আমি দাঁড়িয়ে খেতে পারবো। আপনার কোনো সমস্যা হলে আমি চলে যাচ্ছি, আপনি বসুন। আরিয়া উপায় না পেয়ে বসে পড়ল। এমনিতে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পায়ে ব্যথা শুরু হয়ে যাবে। আরিয়া বসতে ছেলেটি উঠে দাঁড়ালো। আরিয়া মুখের জর্দা কাটিয়ে বলল, আপনি বসতে পারেন, আমার সমস্যা নেই। ছেলেটি বসলো। আরিয়া খাচ্ছে আর আর চোখে ছেলেটাকে দেখছে। ফর্সা গোলগাল চেহারা, মুখে কালো চাপ দাড়ি, হাতে কালো বেল্টের ঘড়ি, পায়ে সাদা শার্টের উপর গায়ে সাদা শার্টের ওপর সাদা অ্যাফ্রনের পকেটে স্পিক ম্যানোমিটার। চেহারায় ডাক্তার ডাক্তার ভাব। দৃষ্টি নত করে এক ধ্যানে খাচ্ছে। খুব খুব করে কাশির শব্দে আরিয়ার ধ্যান ভাঙল। ছেলেটার গলায় মনে হয় খাবার আটকে গেছে। আরিয়া পানির বোতল এগিয়ে দিল। ঢকঢক করে পানি খেয়ে চলে গেল। আরিয়া কোনো মতে কাঁধে ব্যাগ ঝুলিয়ে ছেলেটার পিছনে ছুটতে লাগলো। এই যে ভাইয়া, শুনছেন? আপনার কলম পড়ে গেছে। ছেলেটা পিছন ফিরে তাকালো। হাত বাড়িয়ে কলম নিয়ে আবারও হাঁটা ধরলো। আরিয়া ইতস্তত বোধ করে বলল, ভাইয়া, আমার একটা হেল্প করবেন প্লিজ? জি বলেন। আসলে আমাকে না আমার ভাইয়ার নেওয়ার কথা ছিল, কিন্তু এখনো আসেনি। আমার শরীর খুব খারাপ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে যাব। আপনার মোবাইলটা একটু দেয়া যাবে? ভাইয়াকে ফোন দিব। আপনার অসুবিধা হলে থাক। ছেলেটি সন্ধিয়ান চোখে আরিয়ার দিকে তাকিয়ে মোবাইলটা এগিয়ে দিল। আরিয়া মোবাইলটা নিয়ে আড়ালে নিজের কাজটা সেরে ফেল। মোবাইলটা এগিয়ে দিয়ে ধন্যবাদ জানিয়ে কেটে পড়ল। রাত 12টা। বারান্দার হলুদা আভাব আলোতে ঝিরঝিরে বাতাসে দাঁড়িয়ে প্রবল ধৈর্য ধরে কাউকে ফোন করে যাচ্ছে। বিপরীত পাশের মানুষটা বইয়ে মুখ গুজে বসে আছে। মোবাইলের রিংটোন তার কান অব্দি পৌঁছাচ্ছে কিনা সন্দেহ। অনেকক্ষণ পর চোয়ালে বিরক্তি ঝুলিয়ে ফোনে স্ক্রিনে তাকাতেই ভেসে উঠল অপরিচিত নাম্বার। মোবাইলটা কেটে দিয়ে আবার মনোযোগ দিল বইয়ে। টানা 3বার রিং হওয়ার পর রিসিভ করতেই কানে আসলো মধুময় সুরেলা মেয়েলি কণ্ঠ। টানা 3বার রিং হওয়ার পর রিসিভ করতেই কানে আসলো মধুময় সুরেলা মেয়েলি কণ্ঠ। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কে আপনি? এত রাতে কেন ফোন দিয়েছেন? কণ্ঠে গাম্ভীরতা।
ডাক্তারের কাছে ফোন দিতে দিনরাত লাগে নাকি ডাক্তার সাহেব? আমি এখনও ডাক্তার হইনি, দয়া করে ডাক্তার সাহেব ডাকবেন না। কেন কল করেছেন তা বলেন, না হলে রাখছি, বাই। আরে না না, বলছি তার আগে ছোট্ট সাজেশন, ডাক্তারদের কিন্তু এত রসকসেন হলে চলে না। আপনার এমন কণ্ঠ শুনে রোগী তো মারাই যাবে। একটু সুন্দর করে কথা বলেন। ও আচ্ছা, এখন কি আপনি মরে ভূত হয়ে আমার সাথে কথা বলছেন? আমি বাবা এই রাত দুপুর ভূতের সাথে কথা বলতে ইচ্ছুক নই। ধুমধাম মোবাইলটা কেটে দিয়ে নম্বরটা ব্লক দিয়ে পরে মনোযোগ দিল। মেডিকেলের ক্লাসরুমে বসে আছে আরিয়া। আরিয়ার দুই বান্ধবী ইরা এবং অনু, তিনজনই গভীর চিন্তায় মগ্ন। গবেষণার মুখ্য বিষয় আরিয়ার সদ্য চুরি করা মনের চোরকে। ইরা আর অনু দুজনই আরিয়াকে ধমকাচ্ছে। আরিয়া, তুই একটা গাধি, বুঝলি? নাম্বারটা নিতে পারলে নামটা জিজ্ঞেস করতি, তাহলেই তো হতো। তুই ঠিক বলেছিস ইরা, উনি রাত 12টায় ফোন দিয়ে আলাপ করতে পারে, নাম জিজ্ঞাসা করতে পারে না। আরিয়া নিরাশ কণ্ঠে বলল, তোরা থামবি? যা হওয়ার হয়ে গেছে, এখন চল খুঁজি, নিশ্চয়ই ক্যান্টিনে পাওয়া যাবে। এই চল, আমরা মোবাইল নাম্বারটা সবাইকে দেখে জিজ্ঞাসা করি এটা কার নাম্বার। উৎফুল্ল কণ্ঠে অনু বলল। আরিয়া রাগী কণ্ঠে বলে উঠল, তোর মাথায় আল্লাহ ঘিলুর পরিবর্তে মনে হয় গোবর দিয়ে দিয়েছে। এটা কোনো সাজেশন হইলো গাধি? সবাই নাম্বার নিয়ে কল দিবে, পরে দেখবি ওই ছেলের নাম্বারটা পরিবর্তন করে ফেলেছে, তখন তো কোনো পথই থাকবে না। তিনজন উঠে দাঁড়ালো। ক্যান্টিনে গিয়ে অপেক্ষা করছে কাঙ্ক্ষিত মানবের জন্য। ক্লাস শেষে বাসার দিকে পা বাড়ালো ওয়াদি। পুরো নাম ওয়াদি হাসান, কোটিপতি বাবার একমাত্র সন্তান ওয়াদি। ছোটবেলা থেকে শান্ত ভদ্র স্বভাবের অধিকারী ওয়াদি। আজকে ওয়াদির জন্মদিন, তাই তার মা তাকে তাড়াতাড়ি ফিরতে বলেছে। ক্যান্টিনে আর যাওয়া হলো না। গেলে হয়তো দেখতো দুটো চোখ তার অপেক্ষায় পথ চেয়ে আছে। কলিং বেল বাজতে দরজা খুলে দিল কুসুম। ডেলিভারি ম্যান পার্সেল নিয়ে এসেছে। চট্টগ্রাম থেকে পার্সেলটা এসেছে। পিয়তা পার্সেলটা নিয়ে আরিয়ার ঘরে গেল। আরিয়া তখন বান্ধবীদের সাথে মিশন নিয়ে কথা বলছে। পিয়তাকে পার্সেল নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে আরিয়া কল কেটে উঠে দাঁড়ালো। বৌমনি, এটা কই পেলে? ডেলিভারি ম্যান দিয়ে গিয়েছে, চট্টগ্রাম থেকে পাঠিয়েছে। দেখ তো কে। চট্টগ্রামের নাম শুনে আরিয়ার বুঝতে বাকি রইল না এটা কে পাঠিয়েছে। পার্সেলটা তাড়াতাড়ি খুলতে লাগলো। এটা ফারহা আপু পাঠিয়েছে, দেখো ভিতরে ঠিকানা দেওয়া আছে। পিয়তা অবাক হয়ে প্রশ্ন করলো। এই ফারহা আপুটা কে? আরিয়া একগাল হেসে বলতে শুরু করলো। ফারহা আপু দাভাইয়ের বিজনেস পার্টনার। দাভাইয়ের জন্য অনেক পাগল ছিল, কিন্তু দাভাই ওনাকে বোনের চোখে দেখতো সব সময়। হাজারবার হবে দাভাইকে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, কিন্তু দাভাই রাজি হয়নি। দাভাই পরে চেয়েছিল বিজনেসটাই বাদ দিতে, পরে আর দেয় নাই। দাভাই বিয়ে করেছে শুনে গিফট পাঠিয়েছে। পিয়তার মনে অদ্ভুত রকমের হিংসার জন্ম নিল। হাজার হোক স্বামী তো, মেয়েদের জন্মগত স্বভাব নিজের মানুষের সাথে অন্য কারোর ছায়া ও সহ্য করতে পারে না। পিয়তা রেগে বোম হয়ে গেল। মনে পড়ল কালকের ঘটনা। কেমন সেজে গুজে চট্টগ্রাম যাচ্ছিল। এই খচ্চর বেটা বিয়ে করে বউ রেখে চট্টগ্রাম কেন যাবে? পিয়তার এমন অবস্থা দেখে আরিয়া অবাক। আরে বৌমনি, তুমি তো দাভাইকে সহ্যই করতে পারো না। কেউ দাভাইকে ভালোবাসে শুনে এই অবস্থা তোমার? আর যদি শুনতে দাভাই ভালোবাসে, তাহলে তো দেখা যেত তুমি এই মেয়েকে খুনই করে ফেলতে। কি ব্যাপার বৌমনি, এত তাড়াতাড়ি দাভাইয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছ তুমি? ভালো, খুব ভালো। পিয়তা লজ্জা পেয়ে ঘরে চলে গেল। আরিয়া একগাল হেসে আবার বান্ধবীদের সাথে গ্রুপ কলে যোগ দিল। পিয়তা বারান্দায় গিয়ে দাঁড়ালো। ভাবতে লাগলো আরিয়ার বলা কথাগুলো সত্যি কি সে আইমানকে ভালোবেসে ফেলেছে? অনেকেও ভালোবাসে শুনে তার হিংসা হচ্ছে কেন? আইমানের মতো মানুষকে সত্যি কি ভালোবাসা যায়? পিয়তার মাথায় ঘুরপাক খাচ্ছে হাজার প্রশ্ন। সব প্রশ্নের উত্তর হয়তো এটা যে আইমান পিয়তার স্বামী। আইমানের করা প্রতিটা কেয়ারের কথা আনমনে ভাবছে। অজান্তে এক চিলতে হাসি ফুটে উঠল পিয়তার মুখে। সন্ধ্যা 7টা। অন্ধকারে ব্যস্ত নগরী ঢেকে দিতে চাইলেও কৃত্রিম আলোতা বরাবর ব্যর্থ করছে। পিয়তা স্টাডি রুমে সমরেশ মজুমদারের 7 কাউন বইটি পড়ছে। আরিয়া হন্তদন্ত পায়ে পিয়তার কাছে এলো। বৌমনি, তোমার সাথে কথা আছে। পিয়তা বই রেখে চিন্তিত কণ্ঠে বলল।
কি হয়েছে আরিয়া, তোমায় এমন কেন লাগছে? বৌমনি আগে বলো, তুমি দাভাইকে কিছু বলবে না? না, বলবো না। এবার বল। আরিয়া দৃষ্টি নত করে সবটা বলল। প্রিয়তা আরিয়াকে নতুন নাম্বার থেকে ফোন দিতে বলল। আরিয়া দেরি না করে একটা সিম কিনে নিল গার্ডকে দিয়ে। ছটফট করলো ছটফট কল করলো ওয়াদিকে, কিন্তু আফসোস মোবাইলটা বন্ধ। আরিয়া মোবাইলটা পাশে রেখে চিত হয়ে শুয়ে পড়ল। মনে মনে ওয়াদিকে গালি দিতে ভোলেনি আরিয়া। ওয়াদিদের বাসায় মেহমানে ভরপুর। একমাত্র ছেলের জন্মদিন বলে কথা। ওয়াদির মা রোকেয়া বেগম বান্ধবীদের সাথে কথা বলছে। বাবা এরশাদ চৌধুরী নিজের বন্ধুদের সাথে ব্যস্ত। ওয়াদি চুপচাপ দাঁড়িয়ে আছে। তার বন্ধুদের মধ্যে কেউ এখনও আসেনি। কল করার জন্য মোবাইল হাতে নিয়ে দেখে চার্জ নেই। মোবাইল চার্জ দিয়ে মায়ের ফোন থেকে ফোন দিল বন্ধুদের। সবাই একসাথে কেক কেটে ওয়াদির জন্মদিনের অনুষ্ঠান শেষ করলো। সবাই খুশি থাকলেও ওয়াদির মনে কোণে বিষণ্ণতা ফুটে উঠেছে। কার যেন এখানে থাকার দরকার ছিল, কে যেন থাকলে তাকে পরিপূর্ণ লাগতো। আজকের এই স্পেশাল দিনে এত কিসের শূন্যতা ওয়াদির মনে? একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। পার্টি অফিসের গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত আয়মান। পাশে থাকা মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল অপরিচিত নাম্বার। রিসিভ করেই নিজের পরিচয় দিয়ে পরিচয় জানতে চাইল। ওপাশ থেকে বলে উঠল, আমি ফারহা। তোমার না কালকে চট্টগ্রাম আসার কথা ছিল, আসোনি কেন? ডিলটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আয়মান। তুমি চাইলে এক্ষুনি চলে যাব। এখন রাখছি, বাই। আয়মান মোবাইলটা পাশে রেখে বাঁকা হেসে কাজে মনোযোগ দিল। কিছুক্ষণের মধ্যেই বাসায় যেতে হবে, এখান থেকে চট্টগ্রাম। আয়মান মুচকি এসে কথাগুলো ভাবছে। হাজার ব্যস্ততাও উপেক্ষা করে আয়মান বাসায় ফিরল। কলিং বেল চাপতেই কুসুম দরজা খুলে দিল। বুড়ো কুচকে কুসুমকে জিজ্ঞেস করলো, প্রিয় কোথায়? ভাবি তো ফুতুর আফার ঘরে। ভাবি কেন জানি রেগে আছে। আয়মান মুখে লম্বা হাসি রেখা ঝুলিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ল। আরিয়া হাত ভাঁজ করে দেওয়ালের সাথে দাঁড়িয়ে আছে। প্রিয়তা ঘরময় পায়চারি করছে। আলোচনার বিষয় আয়মান কেন ফারহাকে সুইটহার্ট বলেছে, তার উপর এক কথায় চট্টগ্রাম যেতে রাজি হলো। প্রিয়তা হাজারটা অভিযোগ তুলছে আর আরিয়া মিটিমিটি হাসছে আর শুনছে। প্রিয়তা রাগী কণ্ঠে বলল, আরিয়া, তুমি হাসছো কেন? তোমার ভাই কেমন সেটা তো প্রমাণ পেলেই। নেতারা সবাই খারাপ, তাই তো আমি ছোটবেলা থেকে পছন্দ করতাম না রাজনীতিবিদদের। এখন সেই ব্যাটার জালেই ফেঁসে গেলাম। আয়মান গোসল শেষে আরিয়ার ঘরে এলো। প্রিয়তা পাশ কাটিয়ে চলে যাওয়ার আগে আয়মান কোলে তুলে ঘরে নিয়ে গেল। প্রিয়তা কোনো কথা না বলে এক কোণে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। কোনো কথা বলবে না আজকে। অন্য মেয়ের সাথে লুতুপুতু প্রেম, আবার তাকে জোর করে বিয়ে করে অত্যাচার করা, কেন এত কিছু করলো? কি দরকার? আয়মান হাসি চেপে ধরে রাখতে পারল না। বাঁকা ঠোঁটে হেসে প্রিয়তাকে বলল, আমি আজকে চট্টগ্রাম যাব, আমার জিনিসপত্র গুছিয়ে দাও। তুমি চাইলে আমার সাথে যেতে পারো। প্রিয়তার রাগ এবার আকাশ ছুঁয়ে গেল। কর্কশ কণ্ঠে বলল, আমি কেন যাব? কাবাবের হাড্ডি হতে নিজের জিনিসপত্র নিজে না গুছাতে পারলে যার কাছে যাচ্ছেন তাকে বলেন গুছিয়ে দিতে। আমি পারবো না। আয়মান তেলে ঘি ঢেলে দিল। যার কাছে যাব সে যদি এখানে আসে তাহলে তো আমার আর কষ্ট করে যাওয়ার লাগে না, তাই না সুইটহার্ট? খবরদার বলে দিলাম, সুইটার বলবেন না একদম। আপনার সুইটারের কথা পড়ি। প্রিয়তা হনহন করে হাঁটে ধরল। আজকে থেকে সে আরিয়ার সাথে থাকবে। বাবাকে বলে নিজের বাড়ি চলে যাবে, এখানে থাকবে না সে আর। এমন প্রিয়তার হাত চেপে ধরল, একটানে নিজের সাথে মিশিয়ে নিল। এক হাত কোমর পেঁচিয়ে অন্য হাতে চাহনি আলতো করে নিজের বরাবর করল। চোখে চোখ রেখে নিঃশাক্ত কণ্ঠে বলল, যার প্রতিটা লোমকূপের সাথে আমার নিত্য বসবাস, যার প্রতিটা নিঃশ্বাসের শব্দ খুব মনোযোগে আপন করছি, যার চোখের ভাষা আমার কাছে স্বচ্ছ আয়নার মতো, একটু থেমে আরও কাছে টেনে আবার বলল, যে আমাকে অপরিচিত নাম্বার থেকে ফোন দিলে আমি তার কণ্ঠ চিনব না, এটা কিভাবে ভাবলে তুমি সুইটহার্ট? প্রিয়তা এবার ভয়ে ঢোক গিলতে শুরু করলো। তার উপর এখন ঘূর্ণিঝড়, ভূমিকম্প সব একসাথে বয়ে আসবে। এমন প্রিয়তাকে ছেড়ে বিছানায় বসলো। সন্ধিয়ান কণ্ঠে প্রশ্ন করলো, ফারহার কথা তুমি কি করে জানলে? আমার কত সাহস দেখিয়ে ওর নাম ইউজ করে আমাকে ফোন দাও। প্রিয়তা কোমল কণ্ঠে বলল, উনি গিফট পাঠিয়েছে। আরিয়াকে পরিচয় জিজ্ঞেস করার পর আরিয়া বলেছে। নাম্বারটা কার? প্রিয়তা ভয় পেল, নিজেকে সামলে উত্তর দিল,
আরিয়ার আগের নাম্বারে মনে হয় সমস্যা হয়েছে, তাই নতুন নাম্বার কিনেছে। আমি মজা করে আপনাকে ফোন দিয়েছিলাম। আইমানের শব্দ করে হাসার আওয়াজে চমকে গেল পিয়তা। আমাকে পরীক্ষা করার জন্য ফোন দিয়ে এখন আবার আমার উপর রাগ করা হচ্ছে। চলো মন ভালো করে দেই। না না, আমার মন ভালো আছে। আমার থেকে তুমি সব কিছু নিশ্চয়ই ভালো বুঝো না? পিয়তাকে জড়িয়ে ধরে ওষ্ঠধর মিলিয়ে দিল। পরের দিন আরিয়া সকাল সকাল বেরিয়ে পড়ল বান্ধবীদের সাথে দেখা করার জন্য। সেখান থেকে মেডিকেল কলেজে যাবে। কিছু দূর যেতেই গাড়ি থামলো একটা রেস্টুরেন্টের সামনে। আরিয়া, ইরা, অনু তিনজন ভিতরে গেল। ইরা, অনু দুজনে আরিয়াকে রাতে কল দিয়ে বলেছে সিক্রেট কথা আছে, তাই তিনজনেই রেস্টুরেন্টে বসেছে। ইরা আর অনু দুজনে ফিসফিস করছে। আরিয়া জিজ্ঞেস করলে দুজন মুচকি হেসে চুপ হয়ে যায়। আরিয়া অসহ্য হয়ে আর কিছু জিজ্ঞাসা করে না। জিজ্ঞাসা করলে ভাব বেড়ে যাবে, তার থেকে বরং চুপ থাকি, কিছুক্ষণ পর ওরাই বলে দেবে। এদের পেটে কথা ইঁদুরের মতো দৌড়াদৌড়ি করে। আরিয়া চুপচাপ বসে আছে। ইরা, অনু খাবার অর্ডার করেছে। ইরা আরিয়ার বাহুতে ধাক্কা মেরে রসিক কণ্ঠে বলল, আরও ট্রিট কিন্তু আজকে তুই দিচ্ছিস। আরিয়া অবাক হয়ে ইরার দিকে তাকালো। তোরা এক একটা ডাকাত। ওহ, ডাকাতনি কেন? কারণ ছাড়া আমি কেন তোদের খাওয়াতে যাব? অনু দফারফা হেসে উঠল। ইরা, এবার বল আরিয়াকে আসল কথাটা। ইরা মোবাইলটা হাতে নিয়ে ওয়াদের পিকগুলো দেখালো। দেখ তো আরিয়া, এই সে চোর নাকি তোর বর্ণনা অনুযায়ী এই ছেলের সাথে মিলে? আরিয়া পিকটা দেখে অবাকে কিংকর্তব্য বিমূঢ় চোখ বড় বড় করে জিজ্ঞাসা করলো, তুই এই পিক কই পেলি রিয়া? ইরা একগাল হেসে বলল, কালকে ওয়াদি ভাইয়ের জন্মদিন ছিল, ওনার বন্ধুরা ফেসবুকে পোস্ট করেছে, ওখানে পেয়েছি। আরিয়া লাজুক কণ্ঠে বলল, তার নাম ওয়াদি। আর কিছু জানিস? ইরার অনু শব্দ করে হেসে উঠল। হ্যাঁ গো জানি, তোমার মঞ্চরা এবার ফাইনাল ইয়ারে, বাবা মায়ের একমাত্র সন্তান, একেবারে আদরের দুলাল। অনু আরিয়াকে গুতা মেরে বলল, তুই কিন্তু পারফেক্ট ছেলে প্রেমে পড়েছিস আরও। ওয়াদি ভাইয়া দুদিন পর ডাক্তার হয়ে যাবে। তোর পড়ালেখা শেষ হতে হতে ভাইয়া অনেক বড় ডাক্তার হয়ে যাবে। আইমান ভাইয়া তোদের বিয়েতে রাজি হয়ে যাবে। আহা, কত শান্তি তোদের। তোদের ছেলে মেয়ে তো অনেক লাকি রে ভাই, মা বাপ দুজনই ডাক্তার। আরিয়া না হেসে পারল না। তুই এর মধ্যে এত কিছু ভেবে ফেলেছিস? যদি ওর আমাকে পছন্দ না হয় বা অন্য কারোর সাথে সম্পর্ক থাকে, তখন কি হবে? আগে সবটা ঠিক হোক, তারপর এগুলো বলিস। পরে আমার এটা খুব খারাপ লাগবে। অনু মোমবাতির মতো ধপ করে জ্বলে উঠল। তোর কি মনে হয় আমরা গাধি? তোর ওয়াদির আগাগোড়া সব খবর নিয়েই তোকে বলতেছি গাধি। ওয়াদি ভাইয়ার কোনো রিলেশন নাই, আর তোকে পছন্দ না হওয়ার কোনো কারণ তো দেখতেছি না। যদি না হয় তাহলে তুলে নিয়ে আসবো আমরা। হুম, তোরা তো এক একটা গন্ডি। তোদের দ্বারা যে এগুলো সম্ভব তা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কিন্তু তোরা মেডিকেলে আসলি কেন? রাজনীতি করতি। এখন নিশ্চয়ই এমপি মন্ত্রী কিছু একটা হয়ে যেতি। ইরা অনুর দিকে তাকিয়ে হাঁসফাঁস করে বলল, দেখলি, এই জন্য মানুষের ভালো করতে নেই। অনু করুণ কণ্ঠে বলল, কিচ্ছু করার নেই, শুনতে হবে। হারুর তো একজনকে পছন্দ হয়েছে, আমার তো কাউরেই পছন্দ হয় না। এই দোস্ত, আল্লাহ কি আমারে কোনো হরমোন দেয় নাই? দিছে দিছে দোস্ত, তোরে অনেক বেশিই দিয়েছে। বিয়ের পর দেখবি তুই জামাই ছাড়া থাকতেই পারছিস না। রিল্যাক্স কণ্ঠে বলল আরিয়া। আরিয়া ঘড়িতে সময় দেখে উঠে দাঁড়ালো। বিল পে করে তিনজনই একসাথে মেডিকেলের উদ্দেশ্যে রওনা হলো। দেখতে দেখতে কেটে গেল আরও 2টি মাস। প্রকৃতির রং বদলেছে, বদলেছে ক্যালেন্ডারের পাতা। প্রকৃতি এখন বর্ষার জলে সিক্ত করছে মন, ধুয়ে দিচ্ছে সকল গ্লানি। আরিয়া ওয়াদির সামনে এখন পর্যন্ত যায়নি, দূর থেকে সবসময় দেখে। কখনো খুব বেশি মনে পড়লে রাতে ফোন দেয়। ওয়াদি মাঝে মাঝে কথা বলে। অনুইরা আরিয়াকে অনেকবার বলেছে প্রপোজ করতে, কিন্তু আরিয়া কখনোই রাজি না। যদি ওয়াদি রাজি না হয় তখন ভীষণ খারাপ লাগবে, মন ভেঙে যাবে। তার চেয়ে ভালো একতরফা ভালোবাসাই ভালো, দূর থেকে ভালোবাসা যায়। প্রিয়তার আইমানের সম্পর্ক যথেষ্ট উন্নতির পথে। প্রিয়তা মন থেকে সব কিছু মেনে নেওয়ার চেষ্টা করছে। নিজের সংসার আপন করে নিয়েছে। আয়মানের জন্য নিজ হাতে রান্না করে। আয়মানের রাগী রূপ যাতে দেখতে না হয়, তার জন্য আয়মানের প্রতিটা কথা মেনে চলে। আয়মানও কিছু স্বাভাবিক আচরণ করছে প্রিয়তার সাথে। প্রিয়তার কিছুদিন পর পরীক্ষা, তাই নিয়মিত ভার্সিটিতে যায়। অবশ্য তার জন্য আয়মান হাজারটা আইন জারি করেছে।
প্রিয়তার সাথে 3জন গার্ড লেগেই থাকে। কারোর সাথে তেমন কথা বলতে পারে না। ক্লাস শেষে বাসায় ফিরতে হয় তাড়াতাড়ি। প্রিয়তার অসহ্য লাগলেও কিচ্ছু করেনি। বেশ কিছুদিন যাবৎ রাফসান ভার্সিটিতে প্রিয়তার পিছনেই, কিন্তু গার্ডদের জন্য কিছু বলতে পারছে না। ভয়ানক দৃষ্টিতে প্রিয়তার দিকে তাকিয়ে থাকে। প্রিয়তা নিজের মধ্যে গোপন রেখেছে আইমান জানলে রাফসানকে পৃথিবী থেকে বিদায় করে দিবে। আজকে ভার্সিটিতে অনুষ্ঠান। পুরো ভার্সিটি সাজানো। সাউন্ড বক্সের আওয়াজে কিছু শোনা যাচ্ছে না। প্রিয়তা বান্ধবীদের সাথে কথা বলছে। গার্ডরা বাহিরে। প্রিয়তার মোবাইল বেজে উঠতেই রিসিভ করে হ্যালো হ্যালো করতে লাগলো, কিন্তু কোনো সারা শব্দ নেই। নেটওয়ার্কের সমস্যা ভেবে প্রিয়তা ক্লাসরুম থেকে বেরিয়ে হাঁটতে লাগলো। হঠাৎ স্টোররুমে কারোর কাতরানোর শব্দ পেয়ে প্রিয়তা স্টোররুমে ঢুকলো। স্টোররুমে আসতেই শব্দ বন্ধ হয়ে গেল। প্রিয়তা কিছুটা ভয় পেল। চারপাশে ভালো করে দেখে নিশ্চিত হলো কেউ নেই। বাইরে যাওয়ার জন্য পা বাড়ালো। ধপাস করে দরজা বন্ধের শব্দে প্রিয়তা চমকে উঠল। রাফসান পৈশাসিক হেসে প্রিয়তার দিকে এগিয়ে আসছে। কি প্রিয়তা, এমপি সাহেবের সাথে তো ভালোই সংসার করছো মনে হয়। তবে তুমি অন্য কার সাথে সংসার করবে তা আমার একদম সহ্য হচ্ছে না প্রিয়তা। মনে আছে, তোমার সামনে একদিন প্রতিজ্ঞা করেছি তুমি আমার না হলে কারো হবে না। তোমার এমপি বর তোমাকে অনেক পাহারায় রেখেছে, কিন্তু আজ দেখো তুমি আমার হাতে বন্দি। তোমার আওয়াজ বাইরে যাবে না, গেলেও কেউ শুনবে না। বাইরে অনুষ্ঠান চলছে। প্রিয়তা রাফসানের এই রূপ দেখে কিছুটা ভয় পেল, তবুও দৃঢ় কণ্ঠে বলল, তোর এত বড় সাহস রাফসান, তুই আমাকে এখানে আটকে রেখেছিস কেন? রাফসান পৈশাসিক হেসে আরও কাছে এগিয়ে আসলো। প্রিয়তার পেছনে সরতে সরতে দেওয়ালে পিঠ ঠেকে গেল। রাফসান এগিয়ে এসে প্রিয়তার সামনে এসে দাঁড়ালো। চেপে ধরতে চাইলো দেওয়ালের সাথে। প্রিয়তা জোরে ঘুষি মেরে পিছনে সরিয়ে দিতে চাইলো, কিন্তু রাফসান এক পাও সরল না। অনেকক্ষণ ধস্তাধস্তির পর প্রিয়তা ক্লান্ত হয়ে থমকে গেল। আইমানকে ফোন করার জন্য হাতে ফোন নিয়ে রাফসান ফোনটা ফেলে দিয়ে প্রিয়তার দিকে এগিয়ে আসলো। অনেকক্ষণ হয়ে গেল, প্রিয়তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। গার্ডরা প্রিয়তাকে খুঁজতে খুঁজতে পাগল প্রায়। উপায় না পেয়ে আইমানকে কল দিল। আইমান প্রিয়তার লোকেশন আগে ট্র্যাক করে রেখেছে, তাই প্রিয়তার অবস্থা জেনে দ্রুত স্টোররুমের কাছে পৌঁছালো। গার্ডরা দরজা ভেঙে ভিতরে ঢুকলো। আইমান যে দেখলো তার জন্য হয়তো ইহজীবনে প্রস্তুত ছিল না। সমস্ত দুনিয়া যে ঘুরতে লাগলো। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। চোখের সামনে সব ঝাপসা দেখছে। রাগে চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। প্রিয়তা রাফসানের দিকে তাকিয়ে হাসছে। রাফসান পিছনে ফিরে আইমানের দিকে তাকিয়ে পাকা হাসলো। আইমান হুঙ্কার দিতেই গার্ডরা রাফসানকে মারতে লাগলো। প্রিয়তা আইমানকে কিছু বলার আগে আইমান প্রিয়তার হাত ধরে টেনে নিয়ে চলো। প্রিয়তা তাল সামলাতে না পেরে পড়ে যাচ্ছে। আইমানের তাতে কোনো হেলদোল নেই। এক ধাক্কায় গাড়িতে বসিয়ে ফুল স্পিডে গাড়ি চালিয়ে বাসায় নিয়ে গেল। প্রিয়তা কিছু বলতে চেয়েও পারছে না। মনে মনে কিছুটা ভয় পেল। আগন্তুক ঝড়ের কথা ভেবে শরীর কাঁটা দিচ্ছে। ঘরের দরজা বন্ধ করে প্রিয়তার গলা চেপে ধরল। চোখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে। চেহারায় ভয়াবহ আঘাত ধারণ করেছে। হুঙ্কার দিয়ে বলল, তোর সাথে রাফসানের কি সম্পর্ক বল? স্টোর রুমে কি করছিলি বল? কি এমন সম্পর্ক যে রাফসান সেদিন এত জোর গলায় বলেছে যে তুই তার কাছে যেতে বাধ্য? বল, কি সম্পর্ক ওর সাথে তোর? আমি তোকে কম ভালোবাসি বল? আর কত ভালোবাসা পেলে অন্য কারো কাছে যাবি না বল? পুরো ইউনিভার্সিটি রেখে স্টোর রুম একসাথে, ছি। আর কোথায় কোথায় কি করেছিস বল? বিয়ের আগেও সম্পর্ক ছিল, এই জন্য আমাকে এতদিন মানতে পারিসনি? সত্যি করে বল। প্রিয়তার কাছে আইমানের এক একটা শব্দ তলোয়ারের মতো বুকে বিচ্ছে। নিজের চরিত্রে এভাবে কলঙ্ক লেপন করছে, তাও তার স্বামী না জেনে বুঝে এভাবে বলতে পারল। প্রিয়তা এক ধাক্কায় আইমানকে সরিয়ে দিল। ভীষণ রেগে ফর্সা চেহারা লাল হয়ে গেছে। প্রিয়তা রাগী কণ্ঠে বলল, অনেক হয়েছে মিস্টার আয়মান মির্জা। আপনি না জেনে না বুঝে এভাবে আমার উপর অভিযোগ দিতে পারেন না। আইমান এগিয়ে আসলো, দৃঢ় কণ্ঠে বলল। সত্যিটা কি বল, সত্যিটা আমিও জানতে চাই। প্রিয়তা দাঁতের দাঁত চেপে বলল, অনেক হয়েছে মিস্টার আরমান মির্জা। আপনি না জেনে না বুঝে এভাবে আমার উপর অভিযোগ দিতে পারেন না। তার কোনো প্রয়োজন এখন আর আমি মনে করছি না। আপনার মতো নিচু মন মানসিকতার মানুষকে আমি কিছু বলতে বাধ্য নই। আপনি সত্যি একটা নোংরা লোক মিস্টার আরমান মির্জা। কতটা নিচু মন মানসিকতার মানুষ হলে নিজের স্ত্রীকে এভাবে অপবাদ দিতে পারেন? আমি আসলে আপনাকে ভুল ভেবেই চিনেছি। ভেবেছি বিয়েটা যেভাবেই হোক আপনাকে আমি 3 কবুল বলেই স্বামী হিসেবে গ্রহণ করেছি। আমি মানি বা না মানি,
আপনার বাঁ পাশের আমার স্থান। তাই সবকিছু ভুলেও আমি আপনাকে আপন করেছি, ভালোবেসেছি। তার বিনিময়ে আপনি আমাকে কি দিলেন বলতে পারবেন? আমি আপনাকে নিয়ে এতটাই পজেসিভ হয়ে গিয়েছি যে অন্য কেউ আপনাকে ভালোবাসে, এটা শুনে আমার কষ্ট হয়, হিংসে হয় আমার। আপনি আমাকে, আমার পরিবারকে ঠিক কতটা কষ্ট দিয়ে আমাকে বিয়ে করেছেন, আপনার কোনো ধারণা নেই। তবুও আপনাকে আমি মেনে নিয়েছি। আপনাকে আমি কখনো ভালোবাসবো না এটা ভাবিনি। তবুও ৩ কবুলের জোরে হয়তো ভালোবেসেছি। কিন্তু আপনি তো ভালোবাসার যোগ্য ছিলেন না, আর না কোনোদিন হবেন। যে স্বামী স্ত্রীর বিপদের ছায়া না হয়ে চরিত্রে কলঙ্ক লেপে দেয়, তার সাথে অন্তত আমি থাকতে পারবো না। এক মুহূর্তও না। আপনার মুখ দর্শনও আমার কাছে বিষের মতো লাগছে। আপনি এক নারীর আত্মসম্মানে আঘাত করেছেন। নারীর সম্মানে আঘাত আনলে নিজের ভালোবাসা কেউ পরোয়া করে না। প্রিয়তা চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আইমান এতক্ষণ প্রিয়তার কথাগুলো হজম করছে। প্রিয়তার এই রূপের সাথে আইমান পরিচিত ছিল না কোনোদিন। আইমান এক পা সামনে এগিয়ে কিছু বলতে চেয়েও পারল না। প্রিয়তার হাতে থাকা ছুরি গলায় ধরে বলল, খবরদার, এক পাও সামনে আগাবেন না। আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। আপনি আমাকে এখনো চেনেন না মিস্টার আয়মান মির্জা? সেদিন খুব বড় গলায় বলেছিলেন না আপনি আমার প্রতিটা লোমকূপও ছিলেন? এই তার বাস্তবতা। আপনার মতো জঘন্য মানুষটার বন্দিনী হয়ে আমি জীবন কাটাতে আর চাই না। মনে রাখবেন, আজ থেকে প্রিয়তম মরে গেছে আপনার জন্য। প্রিয়তা হনহন করে বেরিয়ে গেল। আইমান তখনও ঠায় দাঁড়িয়ে আছে। প্রিয়তার বলা প্রতিটা কথা কানে বাজছে। চোখের সামনে ভাসছে সেই চিত্রটা। প্রিয়তাকে বিশ্বাস করবে নাকি নিজের চোখকে? চোখের দেখাও তো ভুল হতে পারে। আর প্রিয়তার হাতে হঠাৎ ছুরি করতে গেল, ছুরিতে কার রক্ত ছিল? এমন ধপস করে বসে পড়ল। সব কিছু এলোমেলো লাগছে। সব কিছু জানতে হবে। কি এমন ছিল সেখানে যা আমি দেখিনি? বিশাল এক বাংলোতে আইমানের গাড়ি থামলো। কোনো দিকে না তাকিয়ে বাংলোর ভিতরে ঢুকলো। গার্ডদের ইশারা করতে আইমানকে নিয়ে গেল ধুলিবালি জমা একটা ঘরে। রাফসান অবচেতন হয়ে পড়ে আছে। আইমান চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরার অপেক্ষা করতে লাগলো। রাফসান নড়চের বসে নিভু নিভু চোখে চারিদিকে তাকালো। আইমান রাফসানের চোয়াল চেপে ধরে দাঁতের দাঁত চেপে প্রশ্ন করতে লাগলো, তোকে এখন যা জিজ্ঞাসা করব সব সঠিক উত্তর দিবি। আমি আইমান মির্জা, তোকে কথা দিচ্ছি, সঠিক উত্তর পেলেই তোকে ছেড়ে দিব। রাফসান ক্লান্তি স্বরে বলল, বল, কি জানতে চাস? তুই প্রিয়র সাথে কি করছিলি সত্যি করে বল। রাফসান হালকা হেসে বলল, তুই তো নিজের চোখই দেখলি, আবার জিজ্ঞাসা করছিস কেন? আয়মান সজোরে থাপ্পড় মেরে গলা টিপে ধরল। সত্যি করে বল, না হলে এক্ষুনি লাশ ফেলে দিব। রাফসান পৈশাচিকভাবে ঘর কাঁপিয়ে হেসে উঠল। তোর বউয়ের কাছ থেকে জেনে নে, নাকি বউকে বিশ্বাস করিস না? শালা স্যার, আমাকে তুই আমার কিচ্ছু করতে পারবি না। আমার মা যদি একবার তোর কথা জানে, তোর জীবন নিয়ে টানাটানি পড়ে যাবে। আমার বাবা এখন ক্ষমতা না থাকলে আমার মায়ের ক্ষমতা অনেক। আয়মান আরও রেগে গেল। সাদা পাঞ্জাবির পকেট থেকে গুলি বের করে রাফসানের কপাল বরাবর তাক করল। তোর আম্মাজান তোর খবর পেলে তো এক্ষুনি শেষ করে দেবো তোকে। সময় ফুরিয়ে এসেছে তোর। রাফসান ভয় পেয়ে ছোটার জন্য মোচড়ামুচি করছে। আয়মানের নজর পড়ল রাফসানের কাটা হাতের দিকে। আয়মানের কাছে সব পরিষ্কার হয়ে গেল। দেরি না করে দুটো বুলেট ছুড়ে দিল রাফসানের কপালে। সমাপ্ত হলো রাফসানের জীবনকাল। প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। কেউ নিজ থেকে কিছু ছেড়ে গেলে প্রকৃত কিছু কেড়ে নেয়। প্রিয়তার বাবা আমিরুল ইসলাম বাসার বাইরে পিয়াস ঘরের মোবাইলে গেমস খেলছে। রেহনা বেগম রান্নাঘরে কাজ করছে। কলিং বেলের আওয়াজে দরজায় প্রিয়তাকে দেখে কিছুটা অবাক। প্রিয়তার মা অবাক কণ্ঠে প্রশ্ন করল, প্রিয় মা, হঠাৎ কোনো খোঁজ খবর দিলি না? আইমান কোথায়? তোর সাথে আসেনি? প্রিয়তা দৃঢ় কণ্ঠে বলল, আম্মু, তোমার প্রশ্নের উত্তর দিতে এখন ইচ্ছে করছে না। যদি আমাকে রাখতে ইচ্ছে না করে তাহলে বলো, চলে যাচ্ছি আমি। হলে গিয়ে থাকবো। চলে যাচ্ছি। রেহনা বেগম মেয়েকে জড়িয়ে ধরে বলল, তোর বাড়ি, তুই যতদিন খুশি ততদিন থাকবি। আমি তোকে রাখার কি? প্রিয়তা হনন করে নিজের ঘরে চলে গেল। ধপাস করে দরজা বন্ধ করে বিছানায় শুয়ে পড়ল। রেহেনা বেগম তাকিয়ে রইল সেই দিকে। মেয়ে কিছু না বলেও বেশ বুঝতে পারছে বড় কিছু হয়েছে। তার মেয়ে ভালো নেই। চোখের কোণ অজান্তেই পানি জমে গেল। আইমান এলোমেলো হয়ে বাসায় ফিরল। নিজের ঘরে গিয়ে চারপাশ পরখ করে বুকে হাহাকার সৃষ্টি হলো। প্রিয়তার শূন্যতা খুব করে কষ্ট দিচ্ছে তাকে।
মরুভূমির তৃষ্ণার্ত পথিকের মতো প্রিয়তার তৃষ্ণা এসে ভিড় করেছে আয়মানের হৃদয় গহীনে। আয়মান ডয়ের থেকে দুটো ঘুমের ওষুধ বের করে খেয়ে নিল। বিছানায় ছেড়ে দিল নিস্তেজ শরীরটা। চোখের সামনে ভাসছে প্রিয়তমার স্মৃতিগুলো কষ্টে দূর হয়ে এসেছে। মনে হচ্ছে যুগ যুগ ধরে দেখেনি প্রিয়তমার মায়াবী মুখশ্রী। স্মৃতিগুলো নিত্যদিনের সঙ্গী হলো আয়মানের। খুব করে ইচ্ছে করে প্রিয়তার আলিঙ্গনে জড়াতে। আস্তে আস্তে ঘুম এসে ভিড় করল আয়মানের রক্তিম নয়নে। স্বপ্নের রানী স্বপ্নে বিচরণ করছে। দেখতে দেখতে কেটে গেল 2টি দিন। প্রিয়তা বারান্দায় দাঁড়িয়ে ব্যস্ত শহরটা দেখছে। সবাই ছুটছে নিজ নিজ কাজে, নিজ সাথে। কেউ বা সন্ধ্যা পাখির মতো নিরে ফিরতে ব্যস্ত। প্রিয়তা বাবা মা কাউকে কিছু বলেনি এখনো। কি করে বা বলবে নিজের স্বামীটাও এত বড় কলঙ্কের কথা? বলতে গেলেই তো লজ্জায় মরে যাবে। আমিরুল ইসলামও কিছু জিজ্ঞাসা করেনি আর, শুধু মেয়েকে সাহস জুগিয়েছেন। আইমানের গাড়ি থামলো প্রিয়তাদের গেটে। প্রিয়তা বারান্দা ছেড়ে মায়ের কাছে এলো। আম্মু, আমি ঘরে যাচ্ছি। আমাকে কেউ ডাকলে বলবে। আমি এখন কারোর সাথে কথা বলতে চাই না। রেহনা বেগম অবাক চোখে মেয়ের দিকে তাকিয়ে রইল। কিছু না বুঝেই হ্যাঁ সম্মতি দিল। প্রিয়তা ঘরের দরজা বন্ধ করে দিল। রেহনা বেগমের সবটা পরিষ্কার হলো যখন আয়মান বাসায় ঢুকলো। আয়মান চৌকাটে পা রাখতেই চোখ পড়ল কেউ একজন তার দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করেছে। আয়মান নতজানু হয়ে শ্বশুরকে সালাম দিল। আমিরুল ইসলাম রাগে থরথর করে কাঁপছে। হুঙ্কার ছিল কণ্ঠে বলল, কেন এসেছো তুমি এখানে? আমার মেয়েকে জোর করে আবার তুলে নিয়ে যেতে? অবশ্য তোমার মতো ছেলেদের থেকে এগুলো আশা করাই যায়। ইচ্ছে হবে তুলে নিয়ে যাবে, ইচ্ছে হবে ছুঁড়ে ফেলে দিবে। কেন? আমার মেয়েকে কি তোমার কাছে খেলনা পুতুল মনে হয়? চলে যাও এক্ষুনি এখান থেকে। আর কখনো তোমার ছায়া যেন আমার মেয়ের ওপর না পড়ে। রেহনা বেগম স্বামীকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু আমিরুল ইসলামের 8 মাসে জমে থাকা ক্ষোভ আজ একসাথে প্রকাশ পাচ্ছে। আমিরুল ইসলাম হাঁপাচ্ছি, তবুও রাগ কমছে না। প্রিয়তা আমাদের কিছু না বললেও আমার মেয়েকে আমি খুব ভালো করেই চিনি। তার আত্মসম্মানে নিশ্চয়ই তুমি আঘাত করেছো। না হলে আমার মেয়ে কখনো এ বাড়ি থেকে এভাবে চলে আসতো না। বলো কি করেছো তার সাথে? কি এমন অত্যাচার করেছো আমার মেয়েকে, যার জন্য সে তোমাকে ছেড়ে আসতে বাধ্য হয়েছে? আয়মান অস্থির কণ্ঠে বলল, বাবা, আপনি একটু শান্ত হন। প্রিয়কে এখানে ডাকেন। সবটা ওর সামনেই বলি। আমি ওকে জোর করে নিয়ে যেতে আসিনি, ওর কাছে ক্ষমা চেয়ে ওকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। প্লিজ বাবা, একবার প্রিয়কে এখানে ডাকুন। আমিরুল ইসলাম মৃদু হাসলেন। তুমি একটা মেয়েকে চিনোনি এখনো? শোনো, একটা গল্প বলি। প্রিয়তাকে 6-এ একটা ভালো স্কুলে ভর্তি করিয়েছিলাম। ছোটবেলা থেকেই প্রিয়তারও স্বপ্ন ছিল সেই স্কুলে পড়ার। একদিন ক্লাস টেস্টে প্রিয়তাকে কপি করার মিথ্যা অভিযোগ দেওয়া হয়। প্রিয়তা সেই থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দেয়। আমি স্কুলের স্যাররা হাজারো চেষ্টা করেও তাকে আর নিতে পারিনি। পরে অন্য একটা স্কুলে ভর্তি করিয়েছি। আমার মেয়ে নিজের আত্মসম্মানের জন্য নিজের শখের স্কুল ছেড়ে এসেছে। তুমি কি করে ভাবছো প্রিয়তা তোমার সাথে ফিরে যাবে? তুমি এখন আসতে পারো। পারলে আমার মেয়েকে মুক্তি দাও। প্রিয়তা কখনো দুঃখ কষ্টের সাথে পরিচিত নয়, আর আমি কখনো চাইও না তা হোক। তোমার কারণে যদি আমার মেয়ে কোনো কষ্ট পায়, তাহলে এক বাবার ক্ষমতা তুমি দেখবে। আমিরুল ইসলাম হনহন করে ঘরে চলে গেল। রেহনা বেগম চলে যাওয়ার জন্য পা বাড়ালো। আয়মানের ডাকে পিছনে ফিরে তাকালো। মা, প্রিয়তা কেমন আছে? ভালো। তুমি আর এসো না বাবা। আমার মেয়ে তোমার সাথে দেখা করবে না বলেই ঘরের দরজা বন্ধ করে আছে। আমি চাই না আমার মেয়ে তোমার কারণে অস্বস্তিতে হোক। রেহনা বেগম কিছু বলতে পারল না। চোখের কোণে জল জমতে শুরু করলো। আঁচলে চোখ মুছে চলে গেলেন। এমন তখনও ঠায় দাঁড়িয়ে আছি। একটা সময় এই বাড়িতে কত দাম্ভিকতা দেখিয়েছে, নিজের ভালোবাসাকে জোর করে ছিনিয়ে নিয়েছে। কিন্তু আজ বড় অসহায় লাগছে। আজ কেন পারছে না প্রিয়তাকে জোর করে নিয়ে যেতে? শ্বশুরের চোখে চোখ রেখে কথা বলতে পায়ের নিচে মাটিগুলো যেন সরে যাচ্ছে। চলে যাওয়ার জন্য পা বাড়ালো আয়মান। হঠাৎ একটা হাত আয়মানকে শক্ত করে ধরল। আয়মান চকিতে পিছনে তাকালো। এভাবে চলে যাচ্ছেন? আয়মান মুচকি হেসে বলল,
যার জন্য এই বাড়িতে এসেছি সেই নিজেকে আমার কাছে গোপন রেখেছে। আর কি করব বল? আপি, আম্মু আব্বু কেউ তোমাকে ভালো করে না চিনলেও আমি আপনাকে ভালো করেই চিনি ভাইয়া। আপনি কখনোই খারাপ না। তবুও আম্মু আব্বু আপি আপনাকে কতটা খারাপ ভাবে, যেদিন সত্যিটা জানবে সেদিন আফসোস করবে। আইমান দীর্ঘশ্বাসে বলল, আমার জীবনটাই বিপরীত ক্রমে আবর্তন করে পিয়াস। মানুষ নিজের বাহিরে হাজারো ও খারাপ হলেও নিজের স্ত্রীর কাছে ভালো থাকে, শ্রেষ্ঠ স্বামী হয়। আর আমার বেলায় দেখো তার উল্টোটা হলো। আসি এখন, ভালো থেকো, তোমার আপির প্রতি খেয়াল রেখো। রাত বেড়ে চলেছে। রাতের বেলা কষ্টগুলো দ্বিগুণ আকার ধারণ করে মানুষকে বানিয়ে দেয় নিশাচর প্রাণী। আইমান ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশপানে নিকোটিনের ধোঁয়া ওড়াচ্ছে। ধোঁয়াগুলো কিছু দূর গেলেই শূন্য মিলিয়ে যায়। ইস, কষ্টগুলো যদি ওভাবে শূন্যে মিলিয়ে যেত, তাহলে শহর জুড়ে হাজারো জীবন্ত লাশ ঘুরে বেড়াতো না। আইমান আকাশের দিকে তাকিয়ে আছে। আজ আকাশ থেকে তার অনেক আপন মনে হচ্ছে। প্রিয়তা কেন এক জায়গায় ওই আকাশের নিচেই তো আছে। কারো পায়ের শব্দ শুনে আইমান পিছনে তাকালো। আরিয়া দাঁড়িয়ে আছে। সিগারেটটা ফেলে দিয়ে আরিয়ার দিকে ঘুরে দাঁড়ালো। কিছু বলবি পুতুল? আরিয়ার চক্ষু শীতল, খুব সহজভাবেই বলল। বৌমনির সাথে কি এমন করেছিস যে বৌমনি চলে গেছে? আস্তে আস্তে কণ্ঠ ভারী হয়ে আসলো। দা ভাই, ছোটবেলা থেকে আমি একা একা বড় হয়েছি। তোকে ছাড়া কাউকে পাইনি খেলার সাথী হিসেবে। বড় হতে হতে তুই ব্যস্ত হয়ে পড়লি, তোকে কাছে পেতাম না। আগের মতো পুতুল খেলার পুতুল বলে ডাকতি না। কিছু বান্ধবী হলেও তবুও একা একা ফিল হতো। এত সুন্দর রাজপ্রাসাদে আমি থাকতে পারতাম না, একাকিত্ব আঁকড়ে ধরতো। যখন থেকে বৌমনি এসেছে আমার একা লাগতো না। তোর সাথে বৌমনির সম্পর্ক যেমনই থাকুক, আমাকে নিজের বোনের মতোই জানতো। তুই শেষ পর্যন্ত কি করলি? মেয়েটাকে তাড়িয়ে দিলি কেন দা ভাই? তুই আমার জন্য হলেও বৌমনিকে রেখে দিতে। ও চলে গেল, তুইও যেতে দিলি। আমার বোনের মতো বৌমনিকে তুই কেড়ে নিয়েছিস। আমি আবার একা হয়ে গেছি দা ভাই। তুই আসলে একটা স্বার্থপর দা ভাই। নিজেকে ছাড়া কিছুই বুঝিস না। মা বাবা থাকলে এমনটা হতোই না। আমার মাকে খুব মনে পড়ছে। মা কেন আমাকে ছেড়ে চলে গেল? আমি কি জীবনে কাউকে আপন করে পাবো না? আরিয়া দুনয়ন সিক্ত, টুপটুপ করে বদন বেয়ে নিচে পড়ছে। ধূপধাপ পা ফেলে চলে গেল। আইমানের কষ্টের মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে, চোখগুলো লাল হয়ে আছে। ধপাস করে বসে পড়ল। নিজের চুলগুলো খামচে ধরেছে, মৃদু আর্তনাদ করছে। দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ এক গগন বিদারী চিৎকার করে উঠল। কেন আমার সাথে এমনটা হয়? সব বিচ্ছেদ কেন আমার ভাগ্যে লেখা? আমি আর পারছি না। আমিও তো রক্ত মাংসে গড়া মানুষ, আমারও তো কষ্ট হয়। কেন সবাই আমাকে ছেড়ে চলে যায়? কেউ বেঁচে থেকেও নেই। কেউ বা নিজের ভালোবাসার জন্য আমাকে একা করে অজানায় পাড়ি জমিয়েছে। অন্য কারো করা পাপের শাস্তি আমি কেন পাচ্ছি? আস্তে আস্তে গলা জড়িয়ে আসলো। চুপ করে তাকিয়ে রইল চিলেকোঠার শূন্য দরজার দিকে। বুকের ভেতরের তোলপাটটা নিজের রক্তের সম্পর্কের বোনটা পর্যন্ত বুঝলো না। 17 বছর আগের বিচ্ছেদের কথা তুই জানলে হয়তো আজ তুই তোর দা ভাইয়ের পক্ষে কথা বলতি। আমি স্বার্থপর নয় রে পুতুল। এই নিষ্ঠুর সমাজ আমাকে স্বার্থপরের খোলসে আবদ্ধ করেছে। তোর থেকে আমি বেশি একাকিত্ব অনুভব করেছি। 1000বার মৃত্যু কামনা করে 1000বার তওবা করেছি শুধুমাত্র তোর জন্য, তোর ছায়া হতে। আমার তো ছায়া হয়ে কেউ ছিল না। ছাদের কোণে রাখা ইটের কণাগুলো আঁকড়ে ধরে কষ্ট নিবারণের চেষ্টা করছে। জীবনে জমে থাকা কষ্টগুলো নতুন রূপে ফিরে এসেছে। কষ্টের সজীবতা আইমানকে নির্জীব করে দিচ্ছে। বারবার ভেঙে দিতে চাইছে আইমান নামক মানবের অস্তিত্বকে। হাত থেকে অনবরত রক্ত ঝরছে, তার কোনো হেলদোল নেই আইমানের। মনের যন্ত্রণার কাছে এটা যে সূক্ষ্ম যন্ত্রণা। হঠাৎ আকাশে ছেয়ে গেল কালো কাদম্বিনী। আকাশ জুড়ে তারাদের ভিড় আর দেখা যাচ্ছে না। চাঁদ খুব করে লুকোচুরি খেলছে। বৃষ্টি নেমেছে শহর জুড়ে। শহর জুড়ে সজীবতায় ফিরাতে ব্যস্ত প্রকৃতি। খুব করে ধুয়ে মুছে দিতে চাই আইমানদের কষ্টগুলো। আইমান হাঁটুতে মুখ গুজে বসে আছে ছাদে। আইমানের কৃষ্ণবর্ণের শরীরের উপর দিয়ে হাজারো বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দিচ্ছে খুব সযতনে। চোখের জল বৃষ্টির জল মিশে একাকার। যেন শ্রাবণীর মুখ্য উদ্দেশ্য আইমানের চোখের জল গোপন করার। প্রতিটি ফোঁটায় ফোঁটায় বৃষ্টি বলছে, পুরুষকে কান্না মানায় না, বড্ড বেশি অসহায় লাগে। কাঁদতে না পারা পুরুষদের জন্য আমার এই আয়োজন। বৃষ্টির গতি বেড়ে চলেছে। আমিরুল ইসলাম কিছুক্ষণ ধরে বুকে ব্যথা অনুভব করছে।
প্রথমে স্বাভাবিক ভাবলেও তীব্রতা বেড়ে চলেছে। দেরি না করে অ্যাম্বুলেন্সকে খবর দিয়েছে রেহেনা বেগম। 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেল হাসপাতালে। প্রিয়তা সব কিছুর জন্য নিজেকে দায়ী করেছে। না পারছে নিজেকে সামলাতে, না পারছে পরিবারকে সামলাতে। রেহেনা বেগম ছেলে মেয়েদের জন্য নিজেকে ধরে রেখেছে, না হলে যে ওরাও ভেঙে পড়বে। চারিদিকে প্রতিধ্বনিত হয় মুয়াজ্জিনের আজান। পাখিদের কলরব যেন সোসটাকে স্মরণ করার জামায়াতের আহ্বান। এই কলরব সদর ইয়াসবিদ থেকে আসা বেলালের কণ্ঠধ্বনি। নিজের জীবন সংশয়ে পড়ে যখন নবী ছেড়ে এসেছিল নিজের মাতৃভূমি, খুঁজেছিলেন এক নিরাপদ আশ্রয়, পেয়েছিলেন এখানের যার সন্ধান। সে আশ্রয় যেন হয়েছে পাখিদের বাসস্থান। আকাশে লালালাপ ফুটে উঠেছে। আকাশ কিছুটা পরিষ্কার। বৃষ্টির রেশ কেটে গেলেও শহরে পানিতে ভর। আমিরুল ইসলামের বুকে ব্যথাটা ছিল সুস্থিত অ্যানজাইনা। আবেগীয় বিষণ্ণতার কারণে সাধারণত এই দুই ধরনের অ্যানজাইনা হয়ে থাকে। ডাক্তার আমিরুল ইসলামকে বাড়ি নিয়ে যেতে বলেছেন। এখন কোনো ভয় না থাকলেও চিন্তামুক্ত থাকতে বলেছেন। প্রিয়তা রেহেনা বেগম পিয়াস আমিরুল ইসলামকে বাড়ি নিয়ে আসেন। প্রিয়তা এখনও ঘর থেকে বেরিয়ে আসতে পারেনি। বাবার পাশে ঠাঁই হয়ে বসে আছে, যেন হাজার যুগ পেরিয়ে বাবার সাথে দেখা হলো তার। দু নয়ন ভরে দেখছে বাবাকে। আয়মান কাক ভেজা হয়ে ঘরে ফিরেছে। পিয়াসের ফোন পেয়ে ফজরের সময় বেরিয়ে গেল শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। ভোরের আলো ফোটার আগেই বৃষ্টির আগমন। গুড়ি গুড়ি বৃষ্টিতে ছেয়ে গেছে পুরো শহর। আকাশে বিশালতায় মেঘের বিষণ্ণতা। আয়মান হন্তদন্ত হয়ে প্রিয়তাদের বাসায় ঢুকল। শুনশান নীরবতা বইছে পুরো বাড়িতে। রেহেনা বেগম নীরবে রান্নাঘরে কাজ করছে। আয়মানকে দেখে কিছুটা অবাক হলেন রেহেনা বেগম। শাড়ির আঁচলে হাত মুছে আয়মানের দিকে এগিয়ে গেলেন। অবাক কণ্ঠে প্রশ্ন করল, তুমি এত সকালে এখানে? আয়মান ইতস্তত বোধ করে বলল, কেমন আছেন মা? বাবা নাকি অসুস্থ? এখন কেমন আছেন? রেহেনা বেগম নিরাশ কণ্ঠে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন ঘুমাচ্ছি। সারা রাত ঘুম হয়নি। আসলে মানুষটা মেয়েটাকে অনেক বেশি ভালোবাসে, তো তাই কালকে তোমার উপরে রেগে গেছে অনেক। অতিরিক্ত চিন্তায় সমস্যা হয়েছে। আয়মানের চোখ ছলছল করছে। তার বাবাও তো তাকে অনেক ভালোবাসতো। কত শত স্মৃতি জমে আছে বাবার সাথে। আজ তাকে এতিম বানিয়ে দূর অজানায় পাড়ি জমিয়েছে বাবা। বাবার মতো কেউ তাকে একটু ভালোবেসার কাছে টানে না। সবার কাছে খারাপ স্বার্থপর। আয়মানের এই অবস্থা দেখে রেহনা বেগম কিছুটা কষ্ট পেলেন। মায়েরা এমনই হয়, একটু বেশি দয়ালু। কি হয়েছে তোমার আয়ামান? কিচ্ছু না মা, প্রিয়কে ঘুমাচ্ছে। আমি একটু ওকে দেখতে চাই, প্লিজ মা, অনুমতি দেন। রেহনা বেগম ইশারায় যেতে বলেন। আয়মান অনুমতি পেয়ে প্রিয়তার ঘরের দিকে পা বাড়ল। দরজা একটু ফাঁক করে আয়মান ঘরে ঢুকল। প্রিয়তা ঘুমের রাজ্যে হারিয়েছে অনেকক্ষণ হলো। গায়ে কম্বল জড়িয়ে বালিশ জড়িয়ে ধরে কাঁথুয়ে ঘুমোচ্ছে। খোলা জানালা দিয়ে শীতল বাতাস ছুঁয়ে দিচ্ছে প্রিয়তার মায়াবী মুখশ্রীকে। কপালে অবদ্ধ চুলগুলো হালকা উঠছে, মাঝে মাঝে ঢেকে দিচ্ছে বন্ধ অক্ষি জোড়াকে। ঘুমন্ত প্রিয়তাকে সদ্য জন্ম নেওয়া মাসুম বাচ্চার ন্যায় লাগছে। আয়মান প্রিয়তাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। এ যেন হাজার বছর না দেখার তৃষ্ণা। প্রিয়তার মাথায় আলতো ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, ওহে নিষ্ঠুর রমণী, এ কেমন নিষ্ঠুর রূপ তোমার! অন্যের ঘুম হরণ করে নিজেই করেছ ঘুমের রাজ্যে বিচরণ। এতটুকু দয়াশীল হতে পারতে না? এ অধমের জন্য কি তোমার মনে কোনো দয়া মায়া নেই? তবে কেন এত মায়াবী লাগছে তোমাকে? যুগ যুগ তোমাকে আমাতে আবদ্ধ করার তৃষ্ণা আমার বক্ষ জুড়ে একটু কি পারত না তোমার ভালোবাসায় নিবারণ করতে? গ্রীষ্মের খরতাপে ফেটে চৌচির হয়ে যাওয়া আবাদ ভূমি যেমন বর্ষার মেঘমালার আদুরে জলধারায় নতুন জীবন ফিরে পায়, তুমি আমার জন্য তেমন ছিলে প্রিয়। কেন হলে না আমার হাড় কাঁপানো শীতের উষ্ণতা? খুব ইচ্ছে করে জানো, তোমার গ্রীবায় মুখ গুজে শান্তির ঘুমে হারিয়ে যাই। সকল গ্লানি ক্লান্তি বিষণ্ণতার অবসান ঘটিয়ে তোমার ছোঁয়ায় সিক্ত হয়ে নতুন করে বাঁচি। আমার ভাগ্য কি এতটাই খারাপ প্রিয়, যার জন্য তুমি আমাকে বঞ্চিত করছো ভালোবাসা থেকে? খুব বেশি কি চাওয়া হয়ে যাচ্ছে আমার প্রিয়? তবে একটু শুধু চাইবো তুমি আমাতে আবদ্ধ থাকো আজীবন আমরণ। প্রিয়তা কারোর শীতল স্পর্শ অনুভব করতে ঘুমো ঘুমো চোখে তাকালো। আয়মান তার পাশে বসে আছে। চোখের সামনে ভাসছে সেই দিনের চিত্রটা। কানে বাজছে আয়মানের উচ্চারিত প্রতিটা ধ্বনি।
হকচুকি উঠে বসে গায়ে ওড়না জড়ানো, বিরক্তি কণ্ঠে আপনি এখানে কেন এসেছেন? আপনাকে আসতে বারণ করা হয়েছে, ভুলে যাচ্ছেন কেন? বলল। আইমান শীতল কণ্ঠে বলল, যেখানে তুমি আছো সেখানে একবার নয়, 1000বার আসবো, তাড়িয়ে দিলেও আসবো। আমার ভালোবাসা বারবার তোমার কাছে আসতে বাধ্য করে প্রিয়। আপনার এইসব কথা শোনার কোনো ইচ্ছে নেই আমার। আপনার কারণেই আমাদের 2 সুখী পরিবারে এত অশান্তি নেমে এসেছে। আমার আব্বুর এই অবস্থার জন্য শুধুমাত্র আপনি দায়ী। একটা পরিবারের ঝড় বয়ে এনে এখন এসেছেন তামাশা দেখতে? আর কক্ষনো আসবেন না, যদি আপনি আমার ভালো চান তো। আপনি যদি চান আমি ভালো থাকি, তাহলে আপনার ছায়াও যেন আমার গায়ে না পড়ে। চলে যান এখান থেকে। আপনাকে আমার জাস্ট অসহ্য লাগে। মুক্তি চাই আমি। আইমানের কণ্ঠ ভারী হয়ে আসছে, তবুও মুচকি হেসে বলল, দিব, খুব তাড়াতাড়ি দিব। আমার দেয়া আমার দেয়া মুক্তিতে যদি তোমার শান্তি মেলে তবে তাই হোক। তবে মনে রেখো প্রিয়, একদিন তুমি প্রচণ্ড অসুখে ভুগবে। আমাকে না পাওয়ার অসুখ তোমার আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরবে। আমাকে দেখার জন্য তোমার ওই কাজল কালো আখির অসুখ হবে। দেহ জুড়ে আমাকে কাছে পাওয়ার, হৃদয় জুড়ে হৃদয় হরণের। সেদিন তুমি পেয়েও হারানোর যন্ত্রণা ভোগ করবে। যে দুঃখ তুমি আমাকে দিয়েছ, অনুরূপ দুঃখ ফেরত পেয়ে তুমি অবাক হবে। একদিন তোমার আকাশে ঝুম বৃষ্টি হবে, আচমকা ভিজবে তোমার গাল, তবে সেটা বৃষ্টির জলে নয়, তোমার চোখের জলে। কোনো এক কাঠফাটা দুপুরের রোদে পাওয়া জল তেষ্টার মতো আমাকে দেখার তৃষ্ণায় তোমার বুকের বাঁ পাশটা খুব করে পুড়বে। কোনো এক সকালে ভেজা চুল নিয়ে তোয়ালে হাতে দাঁড়িয়ে থাকবে আমি, চুল মুছে দেওয়ার অপেক্ষায়। শাড়ির ভাঁজ এলোমেলো থাকবে, কিন্তু গুছিয়ে দেওয়ার জন্য আর আমি থাকবো না। বেডসাইড ড্রয়ারে জ্বরের ওষুধ ঠিকই থাকবে, কিন্তু রাতে কেউ যত্ন করে খাইয়ে দিবে না। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে যাবে আমার বুকের বাঁ পাশে মাথা রাখার জন্য। তোমার হাতটা আমায় খুঁজবে, কিন্তু সেখানে কেবল আমার শূন্যতায় পড়ে আছে। খাবার খেতে গিয়ে তোমার হেঁচকি উঠলে হয়তো ভাববে তোমায় আমি স্মরণ করছি, কিন্তু সেই দিন আমি তোমায় ভুলে যাব, ভাববো না তোমার কথা। প্রতি ক্ষণে ক্ষণে আমার অপেক্ষা তোমার চোখের জল নামাবে, কিন্তু অপেক্ষার প্রহর শেষ হবে না। তবুও বলবো ভালো থেকো। আইমান দাঁড়ালো না, এক প্রকার দৌড়ে বেরিয়ে গেল। প্রিয়তা ঘরের মধ্য থেকে বের হতে পারেনি, এক দৃষ্টিতে তাকিয়ে আছে আইমানের যাওয়ার পানে। প্রিয়তার ভেতরটা খা খা করছে, চোখের সামনে ঝাপসা লাগলো, চোখের জল আটকে গেছে, বুকের বাম পাশে চিনচিন ব্যথায় অতিষ্ঠ হচ্ছে শরীরটা। আইমান চোখের জল মুছে ড্রয়িং রুমে দাঁড়িয়ে পড়ল। রান্নাঘরের দিকে এগিয়ে গিয়ে রেহনা বেগমের পা ছুঁয়ে সালাম করলো। মা, আপনাদের অনেক কষ্ট দিয়েছি, পারলে আমাকে মাফ করে দেবেন। জানি অনেক অন্যায় করেছি, তবুও বাবাকে বলবেন নিজের ছেলে ভেবে হলেও আমাকে যেন ক্ষমা করে দেন। ভালো থাকবেন, আসি এখন। রেহনা বেগম মাথায় হাত বুলিয়ে দিল। কিছু বলার আগে আইমান চলে গেল। রেহনা বেগম অজানার কারণে ভয় পাচ্ছে, কি এমন হলো তার মেয়ের সাথে। প্রিয়তা উঠে দাঁড়ালো, আস্তে আস্তে বারান্দায় গিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। আইমানের শুভ্র পাঞ্জাবি বৃষ্টির পানিতে শরীরের সাথে লেপ্টে আছে, হাতে থাকা সাদা ব্যান্ডেজ লাল রক্তে মাখামাখি। প্রিয়তার ভিতরটা ধূপ করে উঠল, না পারছে কিছু বলতে, না পারছে আইমানের এই অবস্থা দেখতে। আইমান ড্রাইভারকে পাঠিয়ে নিজে গাড়ি নিয়ে চলে গেল। ঝড় বৃষ্টি ক্রমশ বাড়ছে, চারিদিকে অন্ধকার ছেয়ে গেছে। থেকে থেকে বজ্রপাতের কড়া আলোতে আলোকিত হচ্ছে শহর। হঠাৎ বজ্রপাতের বিকট আওয়াজে প্রিয়তা কানে হাত দিয়ে চিৎকার করে উঠল, কিন্তু আইমানের কান পর্যন্ত প্রিয়তমার কণ্ঠস্বর পৌঁছালো না। গাড়ি ততক্ষণে ছুটে গেল অনেক দূরে। দূর অজানায় পাড়ি জমাতে আইমান ছুটছে, সব মায়া ভালোবাসার বন্ধন ছিন্ন করে চলে যাচ্ছে অনেক দূরে, যেখান থেকে প্রিয়তার উপর আইমানের ছায়া কোনোদিন পড়বে না। প্রিয়তার মাথা ভারী হয়ে আসছে, চোখের সামনে অন্ধকার দেখছে সব, কানে কোনো শব্দ পৌঁছাচ্ছে না। প্রিয়তা বারান্দার ফ্লোরে লুটিয়ে পড়ল, বৃষ্টিতে ভিজে একাকার পুরো শরীর। গন্তব্যহীন আইমান আনমনে গাড়ি চালাচ্ছে, মনের মধ্যে বয়ে যাচ্ছে কালবৈশাখী ঝড়। অতীতের স্মৃতি বিজড়িত রাস্তায় আনমানের গাড়ি চলছে। একসময় বাবার সাথে প্রায় আসতো এই রাস্তায়, কত খুনসুটি মাখা ছিল বাবা ছেলের মুহূর্তগুলো। রাস্তার দুপাশে ঘন জঙ্গল, ঝড়ের তীব্র বাতাসে নুয়ে পড়ছে রাস্তায়। জনমানবহীন রাস্তায় আইমানের গাড়িকে পিছন থেকে একটা কালো গাড়ি অনেকক্ষণ যাবৎ ফলো করছে। আইমান সেদিকে পাত্তা দিল না, ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে। হঠাৎ সামনে একজন মহিলাকে দেখতে পেল, ততক্ষণে গাড়ি কন্ট্রোল হারিয়ে ফেলেছে। আইমান গাড়ি এক সাইড করতে গেলে
ভেঙে পড়া গাছের সাথে ধাক্কা খেলো, মুহূর্তেই উল্টে গেল সাদা গাড়িটা। আইমান ছিটকে পড়ল দূরে, সাদা পাঞ্জাবি রক্তে রঞ্জিত হয়ে উঠল। বৃষ্টির পানিতে ধুয়ে মুছে যাচ্ছে আইমানের রক্ত। রক্তধারার সৃষ্টি হয়েছে জঙ্গলময়। চোখের সামনে ভাসছে প্রিয়তমার মায়াবী মুখশ্রী, হাজারো স্মৃতি। বুকের মধ্যে প্রিয়তমার সাথে হাজার বছর বাঁচার আক্ষেপ ছটফট করতে লাগলো আইমান। মৃত্যুর আগে শেষ মুহূর্তে যদি তার প্রিয়তমার স্ত্রীর কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারত। পৃথিবীর শেষ দেখা যদি হতো প্রিয়তমার বদনখানি। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুনত হৃদয় হয়নি হৃদয়ের হাহাকার। আইমান উঠে দাঁড়াতে চাইল, কিন্তু পারল না। শেষ নিঃশ্বাস প্রিয়তমার কোলে মাথা রেখেই ত্যাগ করবে সে। প্রিয়তাকে একবার বলতেই হবে, এই দেখো তোমার কথা রেখেছি প্রিয়, আমি চলে যাচ্ছি বহুদূর, যেখান থেকে তোমার উপর আমার আর কোনো ছায়াও পড়বে না। তুমি খুব ভালো থাকবে, তাই না প্রিয়? তখন কি প্রিয়তার কাজল কালো আখিতে জলধারা নামবে? যেভাবেই হোক প্রিয়তার কাছে পৌঁছাতে হবে। আইমানের সমস্ত শরীর থেকে অনবরত রক্ত ঝরছে, তবুও উঠে দাঁড়ালো। পথ চলার শক্তি নেই। এক পা সামনে এগিয়ে দিতেই পড়ে গেল মাটিতে। চোখের সামনে সব ঝাপসা লাগছে, মাথা ভারী হয়ে উঠছে। ধীরে ধীরে শরীর ভারী হয়ে আসলো, সমস্ত শক্তি ফুরিয়ে গেল। পড়ে রইল নিস্তেজ দেহখানি। প্রিয়তার জ্ঞান ফিরতে নিজেকে ঘরে আবিষ্কার করলো। পাশে পিয়াস দাঁড়িয়ে আছে, চোখগুলো ভিজা। প্রিয়তা হকচকিয়ে উঠে বসল। ভাই কি হয়েছে তোর? কাঁদছিস কেন? পিয়াস ভেজা কণ্ঠে বলল। তুমি ঠিক আছো তো? প্রিয়তা সন্ধিয়ান চোখে পিয়াসের দিকে তাকালো। কি হয়েছে সত্যি করে বলতো, মিথ্যে কিছু বলবি না কিন্তু। অজানা ভয়ে চুপসে গেল প্রিয়তা। চোখ থেকে অবাধ্য নোনা জল পড়ছে। পিয়াস হু হু করে কেঁদে উঠল। আপি ভাইয়া হাসপাতালে, অ্যাক্সিডেন্ট হয়েছে। ভাইয়ার অবস্থা খুব খারাপ আপি, অনেকক্ষণ হলো এখনো জ্ঞান ফিরেনি আপি। প্রিয়তার অজানা ভয় সত্যি হলো। কানে বাজছে আইমানের কথাগুলো, বলা কথাগুলো। আইমান এভাবে সত্যি করে উঠে পড়তে লাগবে, বলা কথাগুলো আইমান এভাবে সত্যি করতে উঠে পড়ে লাগবে। প্রিয়তা ভাবতে পারেনি। কানে হাত দিয়ে গগন বিদারী চিৎকার করে উঠল। তব্দ হয়ে কিছুক্ষণ চুপ করে রইল। আস্তে আস্তে বলল, আমাকে নিয়ে চল পিয়াস, আমি এক্ষুনি যেতে চাই। পিয়াস প্রিয়তাকে ধরে ড্রয়িং রুমে আনলো। রেহেনা বেগম গালে হাত দিয়ে বসে আছে। তার ধারণা প্রিয়তার সাথে ঝগড়া করে নিজের ইচ্ছায় অ্যাক্সিডেন্ট ঘটিয়েছে আইমান। কিছুক্ষণ আগেই হাসপাতাল থেকে এসেছেন। খবর পেয়ে ছুটে গেলেন হাসপাতালে। প্রিয়তাকে দেখে উঠে দাঁড়ালেন। প্রিয়তা মায়ের বুকে ঝাঁপড়ে পড়ে কাঁদতে লাগলো। রেহেনা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকলো। নির্ভয় তিনিও চোখের জল ফেলছে। মেয়ের এমন কষ্টের মুহূর্তগুলোর সাক্ষী কোনো মায়েরাই ঠিক থাকে না। প্রায় 40 মিনিট পর হাসপাতালে পৌঁছালো প্রিয়তারা। আরিয়া, অনু, ইরা সহ গার্ডরা হাসপাতালে আছে। আইমানের অ্যাক্সিডেন্টের কথা যতটা সম্ভব গোপন রাখা হয়েছে। আরিয়া প্রিয়তাকে জড়িয়ে কেঁদে উঠল। বৌমনি, দাভাইয়ের কি হয়েছে? তোমার সাথেই তো শেষবার কথা হয়েছে দাভাইয়ের। তুমি কি বলেছো দাভাইকে, যে কারণে দাভাইয়ের এই অবস্থা? বলো না বৌমনি, কি বলেছো তুমি? প্রিয়তা পাথরের মতো দাঁড়িয়ে আছে। আরিয়ার কথা কোনো উত্তর তার কাছে নেই। আরিয়া কাঁদছে আর একের পর এক প্রশ্ন করছে। প্রিয়তা আরিয়াকে নিয়ে বসলো। মুখতে একটা কথাও বের হয়নি প্রিয়তার। চোখে পানি টলমল করছে, বুক ফেটে চৌচির হয়ে যাচ্ছে। অনেকক্ষণ পর ডাক্তার বাহিরে আসলো। আরিয়া দৌড়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার জানালো,